বাঙালি হয়েছে মানে প্রেশার নিতে হবে, মোহনবাগান জার্সির প্রেশার নিতে হবে। ক্যাপ্টেন্সি হয়ে তুমি যেত বেলায় বাবার হাত ধরে মোহনবাগান গ্যালারিতে গিয়ে খেলা দেখেছি। ডু ছিল তখন, ব্যারাটো, সুনীল ছেত্রী, বাসুদেব মণ্ডল, তারপরে তোমার দুলাল বিশ্বাস, সঞ্জীব মারিয়া, সবাই মানে অনেকে। শুধু আইএফএ, শুধু মোহনবাগান, শুধু ইস্টবেঙ্গল, শুধু মোহামেডান যে শুধু দায়িত্ব নিয়ে বসে আছে সেটা না, প্লেয়ারদেরকেও দায়িত্ব নিতে হবে। প্লেয়াররা যখন অপরচুনিটি পাচ্ছে তখন সেই অপরচুনিটিটা কাজে লাগাতে হবে। তখন থেকেই নিতুদা আমাকে চেনে এবং ওই সময়টাতেও নিতুদা আমাকে অনেকবার অফার করেছিলেন আসার জন্য। আমার কাকুর সাথে কথা বলে অনেকবার বলেছিলেন যাওয়ার জন্য, কিন্তু আমি যাওয়ার ভাবনা চিন্তাই করিনি, কারণ তখন আমি একদম মানে মোহনবাগানের সাথে ইউজ টু হয়ে গেছি। প্রায় ল্যান্ড করেছিলাম, আমরা ক্লাবে ঢুকেছি 4টে, 4:30 এরকম কিছু, 4:30, 4:45 এরকম কিছু। এবং আমাদের ইডেন থেকে ক্লাব অব্দি ঘোড়ার গাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, বাস থেকে নেবে কে কোলে কোলে নিয়ে চলে গেল ক্লাবের ভেতরে, আমি তো কিছু বুঝলামই না। নমস্কার, মেরিনাস বেস ক্যাম্পের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা এই মুহূর্তে বসে আছি হুগলির উত্তরপাড়ায়। আর উত্তরপাড়া মানে কিন্তু মোহনবাগানের ঘরের ছেলের ঘর। আর আমাদের স্পেশাল সেগমেন্ট ঘরের ছেলে, তার প্রথম এপিসোডের শুটিংয়ে করতে আমরা এসে গেছি আজকে মোহনবাগানের ঘরের ছেলের বাড়িতেই। আমাদের উল্টো দিকে বসে আছেন, যার কোনো ইন্ট্রোডাকশনের প্রয়োজন নেই, আমাদের সকলের প্রিয় মোহনবাগানের ঘরের ছেলে। সে এখন যে ক্লাবেই তিনি খেলুন না কেন, প্রীতম কোটাল। প্রীতম, স্বাগত। ধন্যবাদ অনেক, আর এইভাবে একটা ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। আর সবাইকে দেখে খুব ভালো লাগছে, কিন্তু অনেক দিন পর আবার তোমাদের সাথে সবার সাথে দেখা হলো, তো খুবই ভালো লাগছে। এবং মোহনবাগান যেভাবে এগিয়ে চলেছে, আগামী দিনে আরও ভালো কিছু হবে, এফসি লেভেলে গিয়ে ভালো করবে, এটাই সবসময় আশা থাকবে। তুমি ইন্ট্রোডাকশন নিয়ে বললে, আমি সবার আগে প্রশ্ন করব, কেমন আছো? চলছে ভালোই। খেলাধুলা এখন বন্ধ, তো আমার নিজের প্রিপারেশন চলছে। যত তাড়াতাড়ি শুরু হবে ততটাই ভালো আমাদের জন্য, সব প্লেয়ারদের জন্য, শুধু আমার জন্য না, সব প্লেয়ারদের জন্য। এবং ভালোই আছি, আর চলছে, ফ্যামিলির সাথে একটু বেশি টাইম স্পেন্ড করতে পারছি, এটা একটা বড় ব্যাপার। দ্বিতীয় প্রশ্ন, আমাদের ছেলে কেমন আছে? হ্যাঁ, এটা তো মানে ডিফিকাল্ট, এটা খুব, কিন্তু রিয়েলিটি যখন অ্যাকসেপ্ট করেছি তখন সেটাকে মেনে নিতে হবে, আর সেইভাবেই চলছি। বাট খুব একটাও খারাপ নেই, বিকজ যখনই আমার অন্য কোনো টিমের সাথে খেলা থাকে, আমার তোমাদের মতন অনেক সমর্থকদের কাছ থেকে বেস্ট উইশেস আসে। তো এইটা আমার জন্য অনেক বড় ব্যাপার, যে এখনও স্টিল আমি যে টিমেই খেলি, কিন্তু আমার কাছে খেলার আগে বেস্ট উইশেসটা আসে অনেকের কাছ থেকেই। তো এইটা আমার কাছে অনেক বড় ব্যাপার, এবং যেটা আমি বরাবরই বলে এসেছি, আমি সবসময় বলি ইন্টারভিউতে, এটা লুকানোর কোনো জায়গা নেই, যে আমি খুব লাকি যে আমি এমন একটা ফ্যান বেসের আন্ডারে খেলেছি, যেটা মানে আমার কাছে বলতে পারো প্রাইড। এবং সেই মুহূর্তে ওই বিগ ডিসিশন যে মোহনবাগান জার্সি পরা, ওটা যদি আমি না নিতাম, তাহলে হয়তো আজকে প্রীতম কোটালকে তোমাদের মতো যারা ওয়ার্ল্ড ওয়াইড মোহনবাগান সমর্থক আছে তারা আমাকে চিনতো না। তো এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। মোহনবাগান নিয়ে অনেক আলোচনা হবে, তার আগে আমি একদম শুরুর দিন থেকে শুরু করব। শুরুর দিন বলতে তোমার শুরুর দিন থেকে। উত্তরপাড়া নেতাজি ব্রিগেডে তোমার প্রথম প্র্যাকটিস শুরু, আমরা সবাই জানি। তারপর ইফ আই এম নট রং, চিরাগ ইউনাইটেড যখন ছিল সেই সময় তুমি ওখানকার বিধাননগরে ওদের যে ক্যাম্প, সেখানে তুমি প্র্যাকটিস করতে। তারপর ওয়ারিতে তুমি খেলেছো, সেখান থেকে পয়লা ন্যারোস হয়ে 2013-তে মোহনবাগান। তোমরা এক ঝাঁক নতুন বাঙালি তরুণরা তোমরা এসেছিলে মোহনবাগানে। আমাদেরও তখন ময়দানে, পার্সোনালি আমার 2006 সাল থেকে আমি রেগুলার মাঠ করি। 2013 সাল আমার মনে পড়ে, তোমরা যখন প্রথমবার এলে, টানেল দিয়ে বেরোচ্ছ, তোমাদের প্রত্যেকে এক একজন করে সে মেরুন কালারের সেই সময়কার যে পুলোভার জ্যাকেটটা ছিল, প্র্যাকটিস জার্সি এবং পুলোভার জ্যাকেটটা ছিল, সেটা পরা আমার মনে আছে। সাইড দিয়ে আমরা বেশ কয়েকজন, তখন মাঠে ছবি তোলার জন্য এত প্রতিবন্ধকতা ছিল না যে মিডিয়া কার্ড থাকতে হবে, এত কিছু, আমরা সবাই ছবি তুলতাম দাঁড়িয়ে। তো তোমরা সব এক এক করে এলে, তারপর তোমাদের সঙ্গে আস্তে 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 একটা বন্ডিং তৈরি হওয়া। যারা সমর্থকরা ছিল তাদের সাথে তো হয়েছিলই, আমাদের সঙ্গে প্রথম দিন থেকে যারা সেই সময় রেগুলার মাঠে যেতাম, প্র্যাকটিসে ছবি তুলতাম, তোমাদের পাঠাতাম। তো সেই সময়ের দিনগুলোর কথা যখন মনে পড়ে, কেমন লাগে? ভালো লাগে, খুবই ভালো লাগে। কারণ দেখো, মোহনবাগান আগে যখন ধরো, আমার তো শুরু নেতাজি ব্রিগেড থেকে, উত্তরপাড়া নেতাজি ব্রিগেড থেকে আমার শুরু, কোচিং এটা প্র্যাকটিস করা শুরু। এবং তারপরে আমি ওই ম্যানচেস্টার ইউনাইটেড একটা কাপ কোয়ালিফাইং খেলতে গেছিলাম চণ্ডীগড়ে। চিরাগ ইউনাইটেড তখন ছিল, চিরাগ ইউনাইটেড হয়ে আন্ডার 16 ছিল মনে হয় ওটা, হ্যাঁ আন্ডার 16, তখন গেছিলাম ওটা খেলতে। তারপরে আমি বিসিরয় ট্রফি থেকে একবার বাদ যাই, টাটা একাডেমি থেকে গেছিলাম ট্রায়ালে, সেখান থেকেও বাদ যাই।
বাট তারপরে আমি গৌতম ঘোষের আন্ডারে বিসিরা ট্রফি খেলি এবং তারপরে 1 বছর আমি ওয়ারি খেলে তারপরে আমি আন্ডার 19 ন্যাশনাল টিমে আমি 2 বছর ছিলাম। ওখানে 60 কি 70 জন এরকম প্লেয়ার গেছিলো, সেখান থেকে বাংলা থেকে আমরা 12 জন চান্স পেয়েছিলাম, যেখানে প্রবীর, আমি, প্রণয়, অরিজিৎ সিং একজন ছিল প্লেয়ার, তো এরা সবাই আমরা ছিলাম। তো তারপরে আমরা ওখান থেকে এসে আমি পৈলানে জয়েন করি এবং পৈলানের পর 2012-তে পৈলানটা বন্ধ হয়ে যায়। তারপরে একদিন আমাকে মোহনবাগান ক্লাব থেকে ফোন করা হয় এবং তারপরে যাই হোক বাড়িতে সবাই, যেহেতু আমার বাবা মা সবাই মোহনবাগান ফ্যান্স, মানে আমি ছোটোবেলায় বাবার হাত ধরে মোহনবাগান গ্যালারিতে গিয়ে খেলা দেখেছি। ডু ছিল তখন, ব্যারাটো, সুনীল ছেত্রী, বাসুদেব মণ্ডল, তারপরে তোমার দুলাল বিশ্বাস, সঞ্জীব মারিয়া, সবাই মানে অনেকে, এবং এমনও হয়েছে আইএফএ সেমিফাইনাল খেলা দেখতে গেছি অঙ্ক পরীক্ষা পরের দিন, তার আগের দিন বাবা নিয়ে গেছে খেলা দেখতে, টাইব্রেকারে মোহনবাগান জিতেছিল। তো সেই সেটাও মনে আছে এখনো আমার। তো সেই জায়গা থেকে একটা আলাদা টান। তো বাবাকে এসে বলি, বাবা বলে যে তখন আমার ডেম্পোরও অফার ছিল, কারণ আর্থার পাপাস আমাদের ডেম্পোর কোচ ছিল, প্রবীররা সবাই ওখানে সাইন করেছিল ওই সময়টা। তো আমাকে তখন ডেম্পো অফার করেছিল, প্লাস মোহনবাগানও অফার করেছিল। তো বাবা বললো যে একটা রিস্ক নিয়ে দেখতেই পারিস, এবার তোর উপরে। বাবা হয়তো পুরোপুরি প্রেশার দেয়নি, কখনোই দেয় না আমার মানে প্রফেশনাল ডিসিশনে। তো সেখানে আমি তারপরে ওই ডিসিশনটা নিই, তারপরে সাইন করি এবং প্রথম দিন মোহনবাগান ক্লাবে যখন ঢুকি, শিলটন দা, সন্দীপ দা, ডু, ওই আমাদের ওডাফা, তো মানে যাদেরকে টিভিতে দেখতাম, সন্দীপ দা, শিলটন দা, এদেরকে টিভিতে, তারপরে সামনাসামনি তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করা। ডেনসান ভাইও তখন ছিল আমি যখন ফার্স্ট ইয়ারটায়, করিম বেঞ্চারিফা কোচ ছিল। তো এটা একটা আলাদা অনুভূতি এবং তারপরে আস্তে আস্তে সবাইকে জানা এবং কালচারটা মোহনবাগানের। অবশ্যই আমি বড় হয়েছি একটা এমন ফুটবল ফ্যামিলিতে যেখানে আমি ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান এই ব্যাপারটা নিয়ে আমি ওয়াকিবহাল ছিলাম। তো সেইটা আমাকে আরো সুবিধা করেছে কি মোহনবাগানের কালচারটা কি, মোহনবাগান ক্লাবটা কি ঐতিহ্য, এইটা আমার কাছে নতুন ছিল না। কিন্তু হ্যাঁ, ওই সময়টা একটা মোহনবাগানের যে গ্যাপ যাচ্ছিল দীর্ঘ 13 বছর, আমরা আই লিগ পাইনি, আমরা কোনো ট্রফিই পাইনি সেরকম। আর তখন ওই সময়টা ইস্টবেঙ্গল যখনই দেখা হচ্ছে মোহনবাগানকে হারাচ্ছে, সেই টাইমটা খুব মানে একটা খারাপ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছিল। তো তারপরে যখন সাইন করি, ওই সাপোর্টাররা যখন মানে যেতাম টানেলের মাঝখান দিয়ে, তোমাদের মতো যারা সবাই ছিল, অনেকেই ছিল, বলতে যে দাদা এই বছর আই লিগ জিততে হবে, মানে আই লিগ জিততে হবে, সেই প্রেশারটা। কারণ আমরা যখন পৈলানে খেলেছি, পৈলানে একটা আলাদা অ্যাটমসফিয়ার, তখন আমাদেরকে প্রুভ করতে হবে যে আমরা পারি। আমাদের কাছে পৈলানের মতো স্টেজ না থাকলে হয়তো আমরা আজকে মোহনবাগান বা ইস্টবেঙ্গলে যারাই খেলছে, তারা কিন্তু কেউ আজকে এই জায়গায় আসতে পারতাম না। তো সেখানে পৈলান আমাদের ওই স্টেজটা দিয়েছে এবং তারপরে মোহনবাগান আমাদের ওই পুরো ব্যাচটাকে, সৌভিক দা, আমি, প্রবীর বোনায় পরের বছর এসেছিল। তারপর ওই সময়টা আমাদের খুব ভালো একটা ব্যাচ। না, ও ডেম্পো থেকে এসেছিল। আমরা আই লিগ জিতলাম, তার পরের বছরই ওরা দুজন থেকে এলো। তো তারপরে যাই হোক, তারপরে তো পরের বছরে সুভাষ ভৌমিক প্রথমে কোচ হলো, তারপরে সঞ্জয় স্যার এলো, সেই বছর সোনি, বোয়া, মানে খুব অনেক ভালো টিম ছিল আমাদের। তারপরে আমরা ওই আই লিগ জেতা। হ্যাঁ, তো মানে এটা লালদা ছিল সেই সময়, লালদা ছিল, সেহনাজ ছিল, বলবন্ত ভাই, জে ভাই, আমাদের দারুণ টিম ছিল মানে ওই সময়। আর ওই সময় মানে মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা মানে, আর মানে আমরা মোহনবাগান তখন যখন আমি ফার্স্ট ঢুকেছি তখন ইস্টবেঙ্গল বলে মোহনবাগানকে হারাচ্ছে, এইরকম জায়গাটা ছিল। তো সেই জায়গা থেকে পুরো ঘোরানো, যে মোহনবাগান যখনই দেখছি ইস্টবেঙ্গলকে হারাচ্ছে। ইভেন লাস্ট আমার ক্যাপ্টেন্সিতে আমি কখনো ইস্টবেঙ্গলের সাথে হারিনি, এটা আমার যতদূর মনে হচ্ছে। হ্যাঁ, আমি কখনো হারিনি ইস্টবেঙ্গলের সাথে। আমি একটা ম্যাচ ফার্স্ট ঢুকে একটা ম্যাচ হেরেছিলাম, একটা ম্যাচ ড্র আছে, যেটা আমার এখনো মনে আছে, যেটাতে ডিকা গোল করেছিল। আমার ফার্স্ট ডার্বি ম্যাচ তোমার শর্টলেগে হয়েছিল, ডিকা গোল করেছিল দূর থেকে, সেটা আমার ফার্স্ট ডার্বি ম্যাচ ছিল, ওইটা হেরেছিলাম। তারপরে আর হারিনি আমি অ্যাকচুয়ালি হারিনি কখনো। তো মানে খুবই ভালো লাগে যে যখন এইসব দিনগুলো মনে পড়ে। আর বাট ঠিক আছে, চলছে সেরকমভাবেই এখন মোহনবাগান যেভাবে এগোচ্ছে। আশা করছি ইন্ডিয়ার বাইরে গিয়েও মোহনবাগান রেজাল্ট পাবে, কারণ এফসি আছে, এফসিতে গিয়েও যদি রেজাল্ট পায় তাহলে আরো ভালো লাগবে। তুমি অনেকটা এগিয়ে নিয়ে গেলে পুরো ইন্টারভিউটা, আমি আরেকটু আবার পিছিয়ে আসবো কিছুটা। আমার যেটা বলার মানে সেদিনের সেই প্রীতম, আমি একটা গল্প শুনেছিলাম, আমি জানি না এটা কতটা সত্যি, তুমি বলবে আজকে সেটা। আমি শুনেছিলাম ছোটবেলায় তোমার ঘরে একটা পোস্টার
কোথাও লাগানো থাকতো দেওয়ালে, তুমি সেখানে লিখে রেখেছিলে আমাকে ফুটবলটা খেলেই বড় হতে হবে। তো কাকু মোহনবাগান সমর্থক ছিলেন, যখন হাত ধরে মাঠে নিয়ে যেতেন কখনো বলেছেন যে বাবা একদিন তোকে মানে এই জার্সিটা গায়ে চাপাতে হবে, খেলতে হবে, এই এই ইয়েটা ছিল কখনো? দেখো, আমার আমার কাকা ফুটবল খেলতো, তো আমার কাকাকে নিয়ে বাবা অনেক দৌড়াদৌড়ি করেছে। আমার কাকা সেরকমভাবে ফার্স্ট ডিভিশন অবধি খেলেছে, তারপর আর খেলতে পারেনি। কিন্তু আমি যখন খেলা শুরু করি তখন বাবা একটাই কথা বলতো যে ফুটবল খেলতে হবে, মানে এটা যে আমার মধ্যে এটা ছিল যে না, আমাকে ফুটবল খেলেই বড় হতে হবে। যদি আমি ফুটবল খেলে বড় হতে না পারি তাহলে আমি হয়তো কি করব আমি নিজেও জানতাম না, টু বি ফ্র্যাঙ্ক, যেটা আমি মানে বলছি তোমাকে। এবং তারপরে যখন আমি বাবার সাথে খেলা দেখতে যেতাম, মোহনবাগানের খেলা দেখতে যেতাম, যেতে যেতেই তো ভালোবাসা তৈরি হয়। তো সেইখানে যখন আমি ফার্স্ট মোহনবাগান মাঠে যাই তখন বাবা ধরে ধরে বলে যে এইটা এই প্লেয়ার, এটা এই এ, হ্যাঁ। তো তারপরে তখন টুটু স্যার, অঞ্জন মিত্র, এরা সবাই খেলা দেখতে আসতো, তখন ওনাদের কথাও বলতো যে এরা এই। তো সেই থেকে ভালোবাসাটা তৈরি হয়। এবং না, বাবা এরকম কোনোদিনও বলেনি যে মোহনবাগানই খেলতে হবে, কিন্তু হ্যাঁ, বাবার একটা ইচ্ছা ছিল যে যেহেতু বাবা মোহনবাগান সাপোর্টার, সেহেতু বাবা এটা চাইতো যে ছেলে যেন মোহনবাগান জার্সিটা অ্যাটলিস্ট পরে কোনো সময় না কোনো সময়, সেটা আমি ফিল করতে পারতাম। এবং তারপরে যখন ক্যাপ্টেন হই, হ্যাঁ, তখন বাবা হয়তো বাবা আমাকে তো খুশিটা প্রকাশ করেনি, কিন্তু মায়ের সাথে যতদূর কথা হয় তো সেটা মাকে বলেছিল, হ্যাঁ। এবং সেটা বাবার এক্সপ্রেশনে বোঝা যায় সেটা। এবং তো এই জায়গাগুলো অনেক টাচ করে যায় আমাদের মতো ফ্যামিলিতে, যারা একদম কিছু না থাকা অবস্থায় আমরা আস্তে আস্তে অনেক স্ট্রাগল করে যখন এই জায়গাটা যাই, এবং বাবার সেই পরিশ্রম। হ্যাঁ, অবশ্যই এটার পেছনে আমি যে দুজনের কথা বলবো, যে বাবা মার আশীর্বাদ প্লাস যে দুজন আমার পেছনে ছিল সবসময়, সেটা হচ্ছে আমার ছোটোবেলার কোচ অনুপ নাগ এবং সঞ্জয় চক্রবর্তী, নেতাজি ব্রিগেডের যে মেন কর্ণধার আর কি। তো এই দুজন না থাকলে হয়তো আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না, সেটা আমি সবসময় বলি। এবং তো ওই 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 জার্নিটা আর কি শুরু থেকে ছিল, স্ট্রাগল ছিল, বাট ভালো লাগে যখন ভাবি আগের কথাগুলো, ভালো লাগে। এবং হ্যাঁ, একটা তো অবশ্যই যে হয়তো মোহনবাগান খেলার জন্যই আমি আমি শুরু থেকে চেয়েছিলাম, মোহনবাগান খেলার জন্যই জন্মেছিলাম, এটাও হতে পারে। মোহনবাগানে খেলার জন্যই জমেছিল প্রীতম কোটাল, এর থেকে ভালো মানে হয়তো আসতে পারতো না। আরেকটা যেটা আমার ভীষণ মানে আজকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে ধরো 2013-তে যখন এলে, যখন প্রবল প্রত্যাশা, মোহনবাগান দীর্ঘদিন 13টা বছর ধরে, তখন 11 বছর আই লিগ হয়নি, মানে ন্যাশনাল ট্রফি ঘরে আসেনি, তোমাদের উপর প্রবল চাপ, ট্রফি দিতে হবে, তখন তোমরাও অনেক ইয়াং, সেই সময় থেকে পার করে 2015-তে যখন প্রথম আই লিগ, 2016-তে ফেড কাপ, মাঝে আমরা কলকাতা লিগটাও জিতেছিলাম, কলকাতা লিগ রানার্স আপ হয়েছিলাম, কলকাতা লিগ জিতেছিলাম একবার। আর তারপর হচ্ছে তোমার ক্যাপ্টেন্সিতে তুমি চলে যাওয়ার আগে সেটা হচ্ছে আমাদের আইএসএল কাপটা দিয়ে যাওয়া। তো মানে সেই দিনের প্রীতম কোটাল 2013-তে এলো, তারপর এতগুলো সাফল্য, আর তারপর যখন সাফল্যের শিখরে পৌঁছে তোমার কাছে আরও উচ্চতায় পৌঁছানো জায়গা মোহনবাগান, তখন তুমি আমাদের সবাইকে বিদায় জানিয়ে চলে গেলে সেই সুদূর গডস ওন কান্ট্রি কেরালাতে। তো সেই দিনের প্রীতম কোটাল 2013-তে, তারপর আই লিগ, ফেড কাপ, আইএসএল, একে একে সব সাফল্য মোহনবাগানকে দিয়ে তারপর যখন কেরালায় চলে গেলে, তারপর আজকে কেরালা হয়ে তুমি চেন্নাইতে, সে আজকের প্রীতম কোটাল কোনো পার্থক্য আছে? খেলার দিক থেকে যদি বলতে পারো যে যত এক্সপিরিয়েন্স হয়েছে তত বুঝেছি যে নিজেকে আরও ইমপ্রুভ করতে হবে। এবং যদি তুমি অ্যাজ এ পার্সন বলো, তুমি আমাকে 2013-তে যা দেখেছো, এখনও আমার মনে হয় আমি সেরকম আছি, তোমরা আরও ভালো বলতে পারবে। কারণ আমার মনে হয় যে সাফল্য আসবে যাবে, কিন্তু পাটা মাটিতে থাকা জরুরি। এবং আমি ধরো কতদিন খেলবো, আমি 40 বছর অবধি খেলবো, আমার 40 যখন হবে তখন ততদিন খেলবো হয়তো, যদি আমার সব কিছু ঠিকঠাক থাকে। বাট আমার ব্যবহার, আমার প্রেজেন্স, আমি কিভাবে লোকের সাথে কথা বলছি, সেইটা সারা জীবন থাকবে। তো আমি সেই জায়গাটাকে সবসময় গুরুত্ব দিই। এবং আমার বাড়িতেও আমার ওয়াইফ বা বলো, আমার বাবা বা মা যাই বলো না কেন, তখন যারা আমি এখানেই থাকতাম, একটা সামনে, আমি একটা তোমাকে এইটার মাঝে একটা কথা বলি, এইখানেই থাকতাম আমি, মানে এই পাড়ারই ছেলে, একদম ছোট থেকে বড় হয়েছি, কেউ এই পাড়ায় এক্সপেক্ট করেনি যে আমি আজকে এই জায়গায় আসবো, ঠিক আছে। ইভেন হয়তো আমি যখন আমার এইখানে এই জায়গাটা ছেড়ে চলে যাওয়া দরকার ছিল, কারণ আমি এখানেই বাড়ি করেছি, এখানেই বাড়ি করে এখানেই আছি, কারণ
আর 5টা পাড়ার ছেলে যাতে মোটিভেশনটা পায় যে এরকমভাবেও এই জায়গায় আসা যায়। এবং পাড়ার যে কোনো লোক তুমি এখানে যেখানে যে বলবে যে আজকেও তাদের সাথে যে আগেও যেরকমভাবে তাদের সাথে দাঁড়িয়ে কথা বলতাম, এখনও তাদের সাথে দাঁড়িয়ে কথা বলি, যতই আমার কাজ থাকবে আর কিছু। তো তুমি যেটা বললে যে 2013 আর 2025 দাঁড়িয়ে আছি আমরা, তো অ্যাজ এ পার্সন আমি চেঞ্জ হইনি এখন, অ্যাজ এ পার্সন আমি চেঞ্জ হইনি। আর তুমি যদি খেলার পার্সপেক্টিভে বলো, হ্যাঁ খেলার অবশ্যই, মানে ধরো আমি যেমন ধরো এক একটা ম্যাচে আমি এক এক রকমভাবে প্রিপেয়ার হই, নিজে কোচের তো প্রিপারেশন থাকে বাট নিজের প্রিপারেশন থাকে। যখন ওই সময়টা যখন মোহনবাগান রেজাল্ট পাচ্ছিল না, তখন আমাদের কাছে বা আমার কাছে একটাই লক্ষ্য ছিল যে মোহনবাগানকে কীভাবে সাফল্য এনে দেওয়া যায়। এটা তো ভাবিনি যে সঙ্গে সঙ্গে গিয়েই 1 বছরের মধ্যে আমি আই লিগ জিতে যাবো, ফেডারেশনকে জিতে যাবো। কিন্তু হ্যাঁ এখানে বলতে হবে যে ক্লাব কর্মকর্তা যখন দেবাশিস দা, টুম্পাই দ্বারা এরা একসাথে ছিল, বাপ্পা দা এরা একসাথে সবাই ছিল, তখন ওই সময়টা এমন একটা টিম করেছিল যে টিমটা তখন ব্যাঙ্গালোরই একমাত্র প্রতিপক্ষ ছিল, ঠিক আছে। তো সেই টিমটাকে ফাইট করার মতো আমাদের টিম ছিল, যেখানে 2-3টে করে অপশান ছিল এক একটা পজিশনে, যেমন এখন মোহনবাগানের টিম। তো সেই জায়গাটা আমাদের হয়েছিল। এবং তারপরে অবশ্যই দেখো আমরা তখন ওই সময়টা অনেক প্রতিকূলতা গেছে, কিন্তু ড্রেসিং রুমের যে অ্যাটমসফিয়ার সেইটা কখনো কিন্তু ভাঙেনি। ড্রেসিং রুমে যাই হয়ে যাক, সোনির মতো একজন আমরা ফরেনার পেয়েছি, কাটসুমির মতো একজন ফরেনার পেয়েছি, বেলো রাজাকের মতো ফরেনার পেয়েছি, পরে ডাফি এলো, ডাফির মতো যে কটা, মানে এত মানে ওই সময়টা এমন কোনো কেউ নেই যে ড্রেসিং রুমটাকে খারাপ করবে, আর যে ড্রেসিং রুমটা খারাপ করতে আসবে সেও ভালো হয়ে যাবে, মানে এরকম একটা অ্যাটমসফিয়ার ছিল। এরকম না 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 কেউ ছিল না, কেউ ছিল না। আমি বলছি যে ধরো কেউ যদি থাকেও সেও পাল্টে যাবে, এরকম একটা অ্যাটমসফিয়ারের মধ্যে ছিল তখন ড্রেসিং রুমটা। এবং অবশ্যই দেখো ক্লাবের পরিবেশ বলতে তখন কর্মকর্তারা সবসময় প্লেয়ারদের কাছাকাছি থাকতো, কি প্রবলেম কি না প্রবলেম, টুম্পাই দা, দেবাশিস দা, বাপ্পা দা, ঠিক আছে, তখন উত্তম দা ছিল, বাপ্পা দা তো ম্যানেজার ছিল, বাপ্পা দা সবসময় প্লেয়ারদের ক্লোজ থাকতো। এমন হয়েছে 2-3 মাস আমরা মাইনে পাইনি, সেটা তোমরাও জানো, 2-3 মাস আমরা মাইনে পাইনি, কিন্তু সেটা খেলায় কখনো এফেক্ট করে, ঠিক আছে। এই যে ফেডারেশন কাপে যখন আমরা হেরে গেলাম অত ভালো টিম নিয়ে, তারপরে যখন এলাম সবাই পদত্যাগ করলো, এবং তারপরে তোমার সঞ্জয় স্যার কোচ হয়ে এসেই ফেডারেশন কাপ হেরে গেলাম, তারপরে ওই বছরই তো আই লিগ জিতলাম আমরা। তো সঞ্জয় স্যার আমাদের ফার্স্ট প্র্যাকটিসে, ফেডারেশন কাপের ফার্স্ট প্র্যাকটিসে আমাদের একটা কথা বলেছিল যে আমরা এই টিম নিয়ে আই লিগ চ্যাম্পিয়ন হতে পারি, তোমরা সেই বিশ্বাসটা রাখো আর আমার উপর বিশ্বাস রাখো। তখন সঞ্জয় স্যার এই কথাটা আমাদের বলেছিল, এবং তারপরে আমরা আস্তে আস্তে শুরু করি খেলা। এবং তুমি যদি আমার খেলা ওয়াইজ বলতে থাকো, তখন আমি রাইট ব্যাক খেলতাম, এখন আস্তে আস্তে আমি সেন্টার ব্যাকের দিকে যাচ্ছি, এখন সেন্টার ব্যাক, রাইট ব্যাক যখন যেখানে দরকার হয় খেলতাম। তো সেই জায়গাটাকে তৈরি করাও কিন্তু আমি যেমন সকালবেলা মোহনবাগান মাঠে প্র্যাকটিস করতাম, তারপরে এসে আমি তোমার আমাদের নেতাজি ব্রিগেড মাঠে এসে আমার ক্রসিংয়ের ওপর আমি জোর দিতাম, কারণ আমাকে রাইট ব্যাক খেলতে গেলে আমাকে ক্রসিংয়ের ওপর জোর দিতে হবে, আমাকে গোল করাতে হবে। এইটা একটা আমার ছিল যে মানে আমি শুধু মোহনবাগান, মানে আমার মধ্যে এটা ছিল যে আমি শুধু মোহনবাগান জার্সিটা পরবো না, মোহনবাগান জার্সিটা পরে আমাকে প্রতিষ্ঠিত হবে। এরকম মোহনবাগান জার্সি পরেছে অনেক প্লেয়ার, খেলেছে চলে গেছে, কিন্তু কেউ বাবলুদা হয়নি, তাই না? তো সেইটা তোমাকে প্রতিষ্ঠিত করতে হবে। এবং সেটা আমার মনে একটা জেদ ছিল যে আমাকে মোহনবাগান যে জার্সিটা আমি পরেছি সেইটা যেন ওয়ার্ল্ড ওয়াইড সব সমর্থকরা মনে রাখে যে না এই প্লেয়ারটা ছিল, আমি ছেড়ে চলে যাওয়ার পরেও আমি তোমাকে বলছি। এবং যেদিনকে আমি আইএসএল সেমিফাইনাল জিতি, সেদিনকে আমি আমার ওয়াইফকে বলেছিলাম যে গোয়াতে যাব, কাপটা নিয়েই আসবো, ঠিক আছে। ও তখন আমাকে বলেছে তুই এত কনফিডেন্স কি করে হচ্ছিস। আমি বললাম যে দেখ টিমের পরিবেশ দেখে আমি বলছি যে আমরা চ্যাম্পিয়ন হয়ে আছি। সেম কথাটা নর্থ ইস্ট ম্যাচের পরেও একজনকে আমি বলেছিলাম যে চিন্তা করো না, এই টিমটাই চ্যাম্পিয়ন হবে, ঠিক আছে। তো হয়েছে, এগুলো ফ্লুক না, এগুলো হচ্ছে একটা তোমার কি হয় না, টিমের অ্যাটমসফিয়ার বা এইগুলো দেখে বোঝা যায়। তুমি তখন দলের পুরো মাইন্ডসেটটা জানো। এবারে এই যে বেঙ্গালুরু ম্যাচ আমরা হেরে গেছিলাম শর্ট লেগে, ঠিক আছে, তখন আমার এক বন্ধুর সাথে আমি কথা বলছিলাম, তো আড্ডা মাঝে আমরা তো সন্ধ্যাবেলা এসে আড্ডা মারছিলাম, তো ও বললো যে তোরা তো সেমিফাইনালে উঠলে ফাইনালে কাকে চাস? বললাম বেঙ্গালুরুকে ফাইনালে দরকার আমার। বলছে কেন? বললাম না আমি ওই টিমটাকে আমি চাই ফাইনালে, কারণ আমাকে ও লিগে হারিয়েছে, আমি ওকে ফাইনালে হারাবো কি। তো এই জায়গাটা হয়তো তুমি বলতে পারো এই মাইন্ডসেটগুলো আমার অ্যাজ এ প্লেয়ার ওয়াইজ অনেক চেঞ্জ হয়েছে 2013 আর 2025। ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে চুনি গোস্বামী আমাদের ক্লাব লনে বসতেন, সেই সময়কার সমর্থকদের সঙ্গে তাদের দারুণ বন্ডিং, বসে গল্প করতেন, আড্ডা দিতেন। আমি যখন যেত তখন আমার বয়সটাও কম, মানে খুব ভীষণ ইচ্ছে করতো গিয়ে একবার ওনার প্রণাম করে ছবি তুলি, সাহস হতো না গিয়ে দাঁড়ানোর, কিন্তু দেখতাম আগের জেনারেশনের সমর্থকদের সাথে তারা বসে গল্প করছেন।
জানতাম যে এই মানুষগুলো ক্লাবটাকে এইভাবে সার্ভ করে গেছেন, এই বাংলাকে এইভাবে রিপ্রেজেন্ট করেছে। তখন একটা সময় ছিল যে সে সময় ভারতীয় দলের শুধুমাত্র বাঙালি খেলোয়াড় দিয়েই 11 জন হয়েছে। আজকে তোমরা সেই ধারাটা বজায় রেখেছিলে, এক ঝাঁক নতুন তোমরা এসছিলে, মানে আমরা গর্ব করে বলতে পারতাম যে আমাদের একটা বাঙালি ব্রিগেড আছে, সোকল যে টার্মটা খুব মিডিয়াতে খুব পপুলার, আজও পপুলার, কিন্তু আজ বাঙালি ব্রিগেড খুঁজতে হয় চোখে আঙুল দিয়ে। মানে তোমাদের পরবর্তী জেনারেশন হোয়াট ওয়েন্ট রং, এটা আমার প্রশ্ন, মানে কি ভুলটা হলো? মানে এতগুলো মানে উজ্জ্বল প্রতিভা কিন্তু মাঝখানেও এসেছিল, আমি রহিম ছাড়া বা সে অর্থে কিয়ানকে ছাড়া সেইভাবে এখন আর মানে নতুন যে তোমাদের পরবর্তী প্রজন্মের যারা সাহিল শুভ এরা হারিয়ে গেল রীতিমতো। আমার মনে হয় যে দেখো, প্রথম কথা হচ্ছে যে সবসময় আমরা কোনো সংস্থা বা কোনো বডিকে আমরা দোষ দিতে পারি না। আজকে যখন আমার কাছে সুযোগটা আসছে, আমি কতটা সেই সুযোগটাকে ইউটিলাইজ করতে পারছি সেটা আমার ওপর। এবং হ্যাঁ, অবশ্যই স্কাউটিংয়ের একটা প্রবলেম আছে আমাদের, বাঙালি প্লেয়ার নেই, বাঙালি প্লেয়ার নেই, সবাই বলছে বাঙালি প্লেয়ার নেই, কিন্তু সেখানে কি আমরা স্কাউট করছি বাঙালি প্লেয়ারদেরকে, বা আমরা ঠিকঠাক জায়গাটা দিচ্ছি বাঙালি প্লেয়ারকে? আজকে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান মিলিয়ে কটা বাঙালি প্লেয়ার আইএসএলে খেলবে এটাও তোমাকে ভাবতে হবে। তাহলে বাঙালি প্লেয়ার কোথা থেকে আসবে? আজকে বাঙালি প্লেয়ারকে চান্স দেবে কে? নিশ্চয়ই গোয়া দেবে না, নিশ্চয়ই মিজোরামের কোনো একটা টিম দেবে না, দেবে তো এই 3টে ক্লাবই। তো সেই 3টে ক্লাব কতগুলো বাঙালি প্লেয়ারকে চান্স দিচ্ছে? আমি কারোর এগেনস্টে বলছি না বা কারোর ফরেও বলছি না। তুমি একটা কথা বলেছিলে একটু আগে, তুমি যখন কথা বলছিলে তখন তুমি বলছিলে পা মাটিতে রাখা, গ্রাউন্ডেড থাকার ব্যাপারটা, সেই জিনিসটা কি কোথাও মনে হয় মিসিং বর্তমান প্রজন্মের মধ্যে? যে হতে পারে, সেটা আমি এখন অনেক ইয়ং যারা প্লেয়ার আছে তাদের সাথে কথা বলি, তো তারা হয়তো খেলছে, হারছে, জিতছে, তাদের সেই ফিলিংসটা হয়তো থাকছে না, বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন হচ্ছে ফুটবলের গ্ল্যামারটা আলাদা হয়ে গেছে, তারা হয়তো সেই গ্ল্যামারটা ভেসে যাচ্ছে, তাই জন্য হয়তো আফটার 2-3 ইয়ার্স পর তাদেরকে তুমি খুঁজে পাবে না, ঠিক আছে। কিন্তু যারা যারা ধরে রেখেছে, ঠিক আছে, তারা কিন্তু দেখো কন্টিনিউয়াসলি 2013-তে যদি আমাদের ব্যাচটা দেখো, তারা কিন্তু কন্টিনিউয়াসলি এখনো খেলে যাচ্ছে। হ্যাঁ, হয়তো কেউ ট্রফি জিতছে না, কিন্তু যে রেগুলার ওয়াইজ খেলাটা, সে কিন্তু খেলে যাচ্ছে। সৌভিকদা দেখো তুমি ইস্টবেঙ্গলে গিয়ে কিন্তু রেগুলার ওয়াইজ খেলে যাচ্ছে, একটা ইস্টবেঙ্গলকে সার্ভিস দিয়ে যাচ্ছে। আর সৌভিকদা 2000 আমার আগে থেকে মোহনবাগান ক্লাবে আছে, তো সেখান থেকে সে এখনো স্টিল খেলে যাচ্ছে, মানে সে তো ধরে রেখেছে নিজেকে, তার যে ফিটনেস, তার যে ফুটবল নিয়ে চর্চা, সেটা ধরে রেখেছে। যে দেবজিতের কথা যদি আমি বলি, কবে থেকে খেলছে, আজকে ও আমার আগে থেকে শুরু করেছে, হয়তো আমার সাথেই মোহনবাগানে জয়েন, আমার পরের বছরে মোহনবাগান জয়েন করেছে, কিন্তু স্টিল খেলে যাচ্ছে, যেখানেই খেলুক খেলে যাচ্ছে। তো এইটা এখনকার প্লেয়ারদেরকে বুঝতে হবে যে যদি আমি লংজিভিটি লং খেলতে হয়, তাহলে আমাকে আমার কাজটা আগে করতে হবে, তারপরে সোশ্যাল মিডিয়ায় গিয়ে যা করছে সেটা তাদের পার্সোনাল অ্যাক্টিভিটি, সেটাতে আমার কোনো নেই। কিন্তু হ্যাঁ, এখানে তুমি যেটা বললে যে বাঙালি প্লেয়ার, আমি ওটাই বলছি যে প্লেয়ারদেরকেও রেসপন্সিবিলিটি নিতে হবে। শুধু আইএফএ, শুধু মোহনবাগান, শুধু ইস্টবেঙ্গল, শুধু মোহামেডান যে শুধু দায়িত্ব নিয়ে বসে আছে সেটা না, প্লেয়ারদেরকেও দায়িত্ব নিতে হবে। প্লেয়াররা যখন অপরচুনিটি পাচ্ছে তখন সেই অপরচুনিটিটা কাজে লাগাতে হবে। আর যে শুভ ঘোষ, সাহিল কি অপরচুনিটি পায়নি? পেয়েছে। সেটা তারা কিভাবে কাজে লাগিয়েছে সেটা আমি জানি না। আজকে মোহনবাগান যখন সাহিল, আমি শুভর কথা বলতে পারবো না, বাট সাহিল কিন্তু মোহনবাগানে হাওয়াস যখন এসছে, ও প্রণয় হালদারকে বসিয়ে সাহিল কিন্তু, শেখ সাহিল কিন্তু 4টে ম্যাচে চান্স পেয়েছিল। এবং 4টে ম্যাচ কি এনাফ? 4টে কি 5টা ম্যাচ কি এনাফ না একটা প্লেয়ারকে শো করার যে না আমি কোচ পারি? এবারে হ্যাঁ, মোহনবাগান একটা এমন ভারী টিম যেখানে তোমার 4টে-5টা ম্যাচই হয়তো তার জন্য অনেক কিছু। তো সেই জায়গাটা আমার মনে হয় যে একটু ল্যাক আছে, সেটা আমাদেরকেও ভাবতে হবে। আমাদের যারা নেক্সট জেনারেশনের প্লেয়ারদের আছে, আমরা যখন কোনো বার্তা দিচ্ছি অ্যাজ এ সিনিয়র প্লেয়ার, সেটা তাদেরকে বলতে হবে এবং তাদেরকেও সেটা নিতে হবে। আজকে আর একটা যেটা প্রবলেম হয়েছে, যে ইন্ডিয়ান অ্যারোস টিমটা বন্ধ হয়ে যাওয়া, যেটা পৈলান অ্যারোস যে টিমটা ছিল আমাদের, ওই টিমটা, হ্যাঁ ওই টিমটা বন্ধ হয়ে যাওয়া। আজকে যে রাজু গায়কোয়াড়, গুরপ্রীত সিং সান্ধু, কার নাম না বলবো, ওদের পরের ব্যাচটা আমরা এসেছি, আমাদের ব্যাচের এত প্লেয়ার ওই জায়গা থেকে বেরিয়েছে, যে রহিম আলী, কোমল ঠাটাল, এইসব প্লেয়াররা তো এইখান থেকেই তো তোমার বেরিয়েছে। আজকে হঠাৎ ইন্ডিয়ান অ্যারোস টিমটা বন্ধ করে, তাহলে ছেলেগুলো খেলবে কোথায়? আজকে ডাইরেক্ট তো এসে আইএসএলে খেলতে পারবে না এরা, তাদেরকে তো এসে বেঞ্চে বসে থাকতে হবে। আজকে আর বেঞ্চে বসে থাকলেও তারা কতটা সুযোগ পাবে সেটাও তো ব্যাপার। আজকে মোহনবাগান, ইস্টবেঙ্গল আমাদের ডেকেছিল কেন? কারণ আমরা ইন্ডিয়ান অ্যারোসে তাদের এগেনস্টে খেলে প্রুফ করেছিলাম। আজকে কল্যাণীতে যখন মোহনবাগানের এগেনস্টে আমরা খেলছি, আমরা 4-3-2 গোলে ম্যাচটা আমরা হেরে গেছিলাম,
তারপরেই মোহনবাগান থেকে আমাকে ফোন করা হলো। তো সেই জায়গাটা এখন কোথায়? সেই জায়গাটা তো নিতে অবশ্যই ইন্ডিয়ান অ্যারোজের মতো কোনো টিম আইএসএল এ নেই। আইএসএল এ থাকতে হবে না ইন্ডিয়ান অ্যারোজের মতো টিম, কিন্তু তুমি আই লিগে রাখো একটা ইন্ডিয়ান অ্যারোজের মতো টিম, যারা 19-17 ইন্ডিয়া খেলছে, তারা এসে ওই জায়গাটা খেলবে। তো সেইটাই তো বন্ধ হয়ে গেছে। মানে আমি তোমাকে দুটো পার্টি বললাম, অ্যাজ এ প্লেয়ার পার্সপেক্টিভ বললাম, অ্যাজ এ তোমার যে হেড অফ বডি আমাদের ইন্ডিয়াতে, তাদের পার্সপেক্টিভে বললাম। দু তরফেই দোষ আছে। এই মুহূর্তে নতুন প্রতিভা যারা একদম যারা তরুণ উঠে আসছে, তার মধ্যে মোহনবাগানে দীপেন্দুর কথা বলা যায়। দীপেন্দুকে কিরকম লাগে? মানে দেখেছি, আমার সাথে তো অফ সিজনে আমার সাথে প্র্যাকটিস করেছিল আগের বছর। কি মনে হয় ছেলেটা? ভালো, খুবই ভালো ছেলে, ট্যালেন্টেড ছেলে, সবসময় যোগাযোগ রাখে। এবং ও আগের বছর আমার এই একাডেমিতে এসে ছিল, 4-5 দিন ছিল, এসে প্র্যাকটিস করেছিল। তারপরে তো কলকাতা লিগের প্র্যাকটিস হলেও চলে গেল। তো মাঝে মাঝেই কথা হয়। ওটাই বলবো যে ভেসে যেতে না আবেগের সাথে, বা এখন অনেকে নাচানাচি করছে, তো সেইটা কথা শোনে। হ্যাঁ, কথা শোনে এবং খুব হাম্বেল ছেলে। হ্যাঁ, একদম, এটা আমাদেরও মনে হয়েছে। খুব হাম্বেল ছেলে, আর কিছু কথা বললেও শোনে। এবং দেখো, ও শোনে বলেই হয়তো আমি ওকে বলি, বা ও জিজ্ঞেস করে তাই জন্য বলি। যদি না বলতো তাহলে আমিও বলতাম না। এবং ও যখন কিছু ভুল করে, বা কিছু যখন ভুলটা ভুলের মতো করে নিতে জানে, ঠিকটাকে আরও কীভাবে ভালো করা যায় সেইটা করে। তো সেইটা একটা অনেক বড় গুণ ওর মধ্যে। এবং তুমি দেখো আজকে ছেলেটাকে যে পজিশনে খেলাচ্ছে, সে সেই পজিশনে খেলে দিচ্ছে। রাইট ব্যাক বলো, সেন্টার ব্যাক বলো, লেফট ব্যাক বলো, যখন সুযোগ দিচ্ছে সে তার 100%টা দিচ্ছে। তার মানে এইটা বুঝতে হবে যে সেই প্লেয়ারটার মধ্যে ক্যালিবারিটি আছে। কিন্তু এবারে ব্যাপারটা হচ্ছে যে এবারে মোহনবাগানকেও বুঝতে হবে যে এই ছেলেটাকে আমরা কিভাবে ইউজ করব। আজকে নামের পেছনে না ছুটে যদি আমরা এই ছেলেটাকেই একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি, আগামী দিনের অধিনায়ক হিসেবেও আমি ওকে দেখতে চাই মোহনবাগান ক্লাবে। এত বড় আমি কমপ্লিমেন্ট দিই না, কিন্তু ওর এই বয়সে যে ম্যাচুরিটি, সেটাতে আমার মনে হয় যে ও আগামী দিনে যদি মোহনবাগান ওকে ঠিকঠাকভাবে মানে করতে পারে, তাহলে ও আগামী দিনের অধিনায়ক মোহনবাগান ক্লাবে। এটা দীপেন্দুর জন্য অনেক বড় কমপ্লিমেন্ট। ও নিশ্চয়ই শুনবে, দেখবে। আমাদের সঙ্গেও মাঝে মধ্যে দেখা হয়, কথা হয়, আমাদের অনুষ্ঠানে এসছে অনেকবার। খুব হাম্বল, মানে যে হাম্বেল ছেলে, খুব মানে ব্যাকগ্রাউন্ডটাও তো খুব থেকে উঠে এসছে, এবং খুবই ভালো ছেলে, আর সবাইকে রেসপেক্ট দিতে জানে। হ্যাঁ, কিছু ডিফিকাল্টিস সবার মধ্যেই থাকে। আমরা যখন ওর এজে ছিলাম, তখন আমাদের মধ্যেও ডিফিকাল্টিস ছিল। সেই ডিফিকাল্টিসগুলোকে যত তাড়াতাড়ি ও চেঞ্জ করে নিতে পারবে, তত তাড়াতাড়ি ও একটা ভালো জায়গায় যেতে পারে। ভালো, আমি মানে দেখতে পাচ্ছি ওর মধ্যে যে ইন্ডিয়ান টিমে ও একটা মানে বাঙালি স্টপার আবার অনেক দিন পর একটা আসতে চলেছে। কিন্তু হ্যাঁ, এবার দেখো চোট লাগা এগুলো তো থাকবেই। তার মধ্যে এখন যেভাবে ফুটবল ইকোসিস্টেমটা চলছে, তো সেই জায়গায় পড়েও কতটা নিজেকে ফ্লারিশ করতে পারবে সেটা ওর ওপরে পুরোটাই। বাট আমার এটা 100%, মানে আমি যেহেতু এই জার্সিটা পরেছি, যেহেতু এই ওয়েটটা জানি জার্সির, ও আগামী দিনে মোহনবাগানের অধিনায়ক হিসেবে আমি ওকে দেখছি। ঠিক আছে, সেটা আমি ওকে বলিনি, মানে এটা আমি তোমাদের ইন্টারভিউতে ফার্স্ট টাইম বললাম যে ওর ওই ক্ষমতা আছে হওয়ার। এবারে ও কিভাবে সেটাকে নার্চার করবে সেটা ওর উপরে। আমার তরফ থেকে যদি কোনো হেল্প লাগে, আমি সবসময় ওর পাশে আছি। শুধু ওর পাশে না, সবসময় সবার সাথেই আছি, কিন্তু ও একটু ক্লোজ আর কি। চোট আঘাতের কথা ধরেই বলি, তুমি ইউনাইটেডে খেলেছো, নবদার ক্লাব। ইউনাইটেডে এই মুহূর্তে একটা খুব দারুণ প্রতিভা হচ্ছে তারক হেমব্রম। মাঝখানে একটা ইনজুরি হয়েছে, আশা করবো তাড়াতাড়ি ফিরে আসবে। এই তারকের ক্ষেত্রে বা এরকম অনেক প্লেয়ারের ক্ষেত্রে আমরা দেখেছি মানে খেপ খেলাটা রেগুলার বেসিসে, মানে আমি জানি না, মানে আমি তারককে খুব অনেকটা ছোটোবেলা থেকে দেখেছি। শ্যামনগরে তরুণ সংঘের মাঠে, যেখানে ইউনাইটেডের মেন কোচিং সেন্টার, ওখানেই একটা টুর্নামেন্ট হয়েছিল। তো সেই টুর্নামেন্টে একটা ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম, সেখানে সেই সময়কার যে এটিকে টিম ছিল, সেই টিমের জুনিয়র টিমের ছেলেরা এসেছিল খেলতে। সেখানেই তারককে প্রথম বৃষ্টি ভেজা মাঠে 8 নম্বর জার্সিতে খেলতে দেখি। তো নবদাকে জিজ্ঞেস করেছেন সেটা কে, তো বলেছিল এটা আগামী দিনে উঠতি প্রতিভা, অলরেডি আন্ডার 14 ইন্ডিয়া টিমে চান্স পেয়েছে। তো তারপর ওকে না কোনো বড় বড় ক্লাবে খেলতে গেল না, বরাবরই ইউনাইটেডে খেলে গেল। আর অর্ধেক সময় মানে খেপে খেলে বেড়ানো, আর আজকে এরকম একটা চোট হয়ে যাওয়া, মানে কি মনে হয় মানে আমাদের ফুটবল পরিকাঠামো কতটা দায়ী আমাদের এই রাজ্যের, দেশের কথায় পরে আসবো। ইনসিডেন্টটা যখন আমি জানতে পারি, আমি প্রথমে ভিডিও সব কিছুই দেখি, কারণ আমি কলকাতা লিগের খেলাগুলো দেখি।
আমি পাটচক্র, নবাবদার টিমদের খেলাটাকে কিন্তু নবাবদা অনেক ভালো ভালো বাঙালি ছেলেদেরকে নিয়ে খেলে। সুরুচি শঙ্কর যেমন খেলা দেখি, ঠিক আছে, ইসমাইল মোহন তো আছে, এদের খেলা তো দেখি। যেদিনকে যেমন ইনসিডেন্টটা আমি জানতে পারলাম, এবং তারক তো একটা কলকাতা মাঠের নাম করা প্লেয়ার বলতে পারো তুমি, হয়তো ইস্টবেঙ্গল মোহনবাগান জার্সি পরতে পারেনি, কিন্তু প্রিমিয়ার লিগে তো একটা নাম করা প্লেয়ার। এবং দেখো খেপ খেলাটাকেও আমি তোমার খারাপ চোখে দেখি না, যদি তুমি অনেস্টলি বলো আমাকে। কারণ আজকে আমরা যারা ফুটবল খেলতে আসি তারা কেউ সোনার চামচ মুখে দিয়ে জন্মায়নি বা সোনার চামচ মুখে দিয়ে আসিনি। আজকে এই কলকাতা লিগটার পর তাদের কাছে আর কি আছে? এবং তুমি যদি কলকাতা লিগে এক একটা টিমের বাজেট দেখো, এবং তাদেরকেও একটা সাডেন বাজেটের মধ্যে টিম করতে হয়, তারা হয়তো ম্যাক্সিমাম 10,000 15,000 করে পায়, এর বেশি হয়তো পায় না। কিন্তু তারা যখন খেপ খেলছে এক একটা ম্যাচে 10,000 টাকা করে কামায়। আজকে তারক হেমব্রম বলো, শুধু তারক হেমব্রম না, তারক হেমব্রম আমাদের কাছে একটা উদাহরণস্বরূপ আমরা বলছি, শুধু তারক হেমব্রম না, তারক হেমব্রমের মতো এরকম অনেক প্লেয়ার আছে যাদের এই টাকা দিয়ে তাদের তোমার সংসার চলে, এবং তারা খেপ খেলবে না তো কি করবে? তাদের কাছে আর কি অপরচুনিটি আছে? তো আজকে সেই জায়গাটা, হ্যাঁ, এবারে একটা ছেলে যখন ভালো জায়গায় চলে যাচ্ছে, তখন আমি বলবো সে যদি ফেপটাকে অ্যাভয়েড করে সে বড় হতে পারে। আমরাও কি খেলিনি? আমরাও টুকটাক খেলেছি, কিন্তু যখন আমরা আন্ডার 19 ন্যাশনাল টিমে চলে গেছি বা বেঙ্গল খেলে নিয়েছি, তারপরে আমরা ঠিক আছে চলো এখন আমাদেরকে একটু কষ্ট করে চলতে হবে এবং আমরা একটা কিছু অ্যাচিভ করতে পারবো, সেইটা প্লেয়ারদেরকে একটু ভাবতে হবে। কারণ শুধুই যদি আমি ভাবি যে খেপ খেলে যাবো তাহলে সে বেশি দূর যেতে পারবে। আজকে সেদিনকে যে ইনসিডেন্টটা হয়েছে, সেদিনকে তো রেলের কোনো ডাক্তারই ছিল না। আজকে পরিকাঠামো তুমি বলছো আজকে একটা টিম খেলতে নামছে, সেই টিমের ডাক্তার নেই। হ্যাঁ, অবশ্যই সেটা আইএফএর দেখা উচিত ছিল যে দুটো টিমের ডাক্তার আছে কিনা, কিন্তু আজকে একটা টিম তাহলে কি রেসপন্সিবিলিটি নিচ্ছে সেই প্লেয়ারটার জন্য? আজকে যখন আমরা খেলি, আমরা তো একটা টিমের জন্য 100% দিই, সেই ব্যাচটার জন্য 100% দিই, তাহলে সেই টিমটা সেই প্লেয়ারটার জন্য কি করলো? আজকে ভাগ্য ভালো যে আজকে সেটা মোহনবাগানের সাথে খেলা ছিল, মোহনবাগানের ডাক্তার ছিল, সব ছিল, একটা সাপোর্ট দিয়ে তাকে নিয়ে গেছে। আজকে সাপোজ ধরো অন্য কোনো একটা টিমের খেলা ছিল, বা ধরো এটা খেপের মাঠেই হতো, তাহলে সেই ছেলেটার কি হতো? একটা ছেলে তো এর আগে খেপ খেলতে গিয়ে মরেই গেল, অ্যাম্বুলেন্স ছিল না, আমরা একটা চ্যারিটি ম্যাচ খেলতে গেছিলাম কৃষ্ণনগরে, মরেই গেল। আজকে তো তখন তারপর থেকে আমরা বার্তা দিলাম যে খেপ যখন তোমরা এত টাকা দিয়ে অর্গানাইজ করছো, তখন তুমি খেপের মাঠে একটা অ্যাম্বুলেন্স রাখো। তারপরে এখন হয়তো সব খেপের মাঠে একটা করে অ্যাম্বুলেন্স থাকে, দেখি কিছু টুকটাক ভিডিও এদিক ওদিক। তো খেপ খেলাটাকে আমি কখনোই খারাপ বলছি না, কিন্তু হ্যাঁ, যখন তুমি একটা জায়গায় চলে যাচ্ছ, যখন তোমার মনে হচ্ছে না আমি এই জায়গাটাকে অ্যাচিভ করতে পারবো, তখন খেপ খেলাটাকে কমিয়ে একটু স্ট্রাগল লাইফটাও লিড করো। সব সময় স্ট্রাগলের মধ্যে দিয়েই বড় হতে হবে সবাইকে, আমাদের মতো ঘরের ছেলেরা যারা আসে ফুটবল খেলতে। তো আমি খেপ খেলাটাকেও কখনো বলবো না যে কোনো ছেলেকে যে খেপ খেলিস না। হ্যাঁ, খেপ কম খেলা বা একটু দেখে খেলা, এইটা আমি বলবো। কিন্তু খেপ যারা খেলছে তারা শুধু খেপ খেলছে মানেই যে বাজে, এটা আমি বলবো না, কারণ তাদের কাছেও কোনো অপশন নেই দাদা। আজকে আজকে একটা চাকরি নেই, আজকে এই 3 মাসের পর তারা কি করবে তারা নিজেরাও জানে না। তো সেখানে তাদের সংসারটাও তো চালাতে হবে, সংসারটা কিভাবে চালাবে সেটাও একটা একটা কোশ্চেনেবল ব্যাপার। সেখানে তো আমরা সলভ করতে পারছি না তাদের তাদের জায়গাটা, তাদের কি সমস্যা সেটা তো আমরা সলভ করতে পারছি না। তাদের সমস্যা, তাদের বাবা মার সমস্যা, তাদের সমস্যা তাদেরকে সলভ করতে হবে। তো সেখানে তারা কি করবে? তো সেখানে তো তাদেরকে গিয়ে তো কিছু খেপ খেলতেই হবে, এবং সেখান থেকে 10,000 15,000 20,000 যা পাচ্ছে সেই বছরটা তো চালাতে হবে। তো এটা একটা একটা বলতে পারো এটা একটা সিস্টেমের পার্ট, ঠিক আছে। এবং তুমি যদি ওভারঅল সিস্টেমটাকে চেঞ্জ করতে যাও না, তাহলে অনেক অনেক টাইম লাগবে। এটা বহু বছর ধরে হয়ে আছে। আজকে আমাদের কলকাতা লিগটা একটা 2 মাস কি 3 মাসের ভেতর চলে এসছে, এবং তার মধ্যে বাঙালি প্লেয়ার খেলানো নিয়ে তোমাকে লড়াই করতে হচ্ছে। 5টা খেলবে না, 6টা খেলবে না, 7টা খেলবে। আজকে তুমি মিজোরামে চলে যাও, আজকে তুমি গোয়াতে চলে যাও, কটা বাঙালি প্লেয়ার খেলছে? আমি কোনো বাইরের স্টেটের প্লেয়ারদের এগেনস্টে বলছি না, কিন্তু আমাদের বাংলায় যদি বাংলার প্লেয়ারদেরকে নিয়ে স্পোর্টস মিনিস্টারকে রিকোয়েস্ট করতে হয় যে এতগুলো বাঙালি প্লেয়ার খেলবে, তাহলে এর থেকে বড় সেম আর কি হতে পারে? আমি কাউকে ব্লেম করছি না, কিন্তু আমাদের বাংলায় বাঙালি প্লেয়াররাই খেলবে, বাইরের ছেলেরাও খেলবে, কেন খেলবে না? কিন্তু ফার্স্ট প্রায়োরিটি থাকবে বাঙালি প্লেয়ারদের। আজকে স্পোর্টস মিনিস্টার রিকোয়েস্ট করেছে বলেই তো আজকে এতগুলো বাঙালি প্লেয়ার হয়েছে। 5টা থেকে মনে হয় 6টা হয়েছে বা 7টা হয়েছে। আজকে নবাবদা চাইলে 10টা বাঙালি প্লেয়ার খেলাচ্ছে, নবাবদা খেলাচ্ছে তো, তাহলে কোথা থেকে খেলাচ্ছে? সেই স্কাউটটা তো করছে। তো আমাদের প্রত্যেকটা টিমকে সেই স্কাউটটা করতে হবে। এবং তুমি যে বললে যে সোশ্যাল সিকিউরিটি, যেটা সেই সিকিউরিটিটা অবশ্যই দেখা উচিত, কিন্তু তুমি কতগুলো প্লেয়ারকে সিকিউরিটি দেবে সেটাও তো একটা ভাবনা উচিত। তোমার তো লিগটা লং হচ্ছে না, লিগটা তোমার 3 মাসই হচ্ছে, 6 7 মাস 8 মাস ধরে তো লিগ হচ্ছে না, 3 মাস ধরে লিগ হচ্ছে।
তো সেখানে সেখানে তুমি কিভাবে সিকিউরিটি দেবে, একটা বড় ব্যাপার। ভবিষ্যতে কোনো ইচ্ছে হয় যে এই সিনারিওটা চেঞ্জ করার জন্য নিজে একজন ফুটবল প্রশাসক হিসেবে আত্মপ্রকাশ করার? অবশ্যই আমার ইচ্ছা আছে, আমার ইচ্ছা আছে, আমি একদমই বলছি না, কারণ আমি এখন নিজে একটা একাডেমি চালাই। আমাদের 2-3 জন প্লেয়ার আমরা আছি, একটা একাডেমি চালাই, এবং সেখান থেকে চাকু মান্ডি, রাহুল পাসওয়ান, তারপরে তোমার বিজয় মুর্মু খেলছে, ইস্ট বেঙ্গলে তো চাকু খেলছে, এরা খেলছে, এবং মেদিনীপুর, পুরুলিয়া এইসব সাইড থেকে আমাদের ছেলেরা আসে, লোকাল ছেলেরা আছে, এবং তুমি ওখানে দেখবে বাঙালি অনেক ট্যালেন্টেড ছেলেরা আছে যারা খেলছে, আগামী দিনে তারা ভবিষ্যৎ। এবং প্রশাসক সবাই হতে পারে না, ঠিক আছে, এটা আমিও মানি, প্রশাসক সবাই হতে, একজন বলেছিলেন যে সব প্লেয়ার প্রশাসক হতে পারে না, তো আমিও সেটা মানি যে সব প্লেয়ার প্রশাসক হতে পারে না। তো আমার দিক থেকে অবশ্যই ইচ্ছা আছে, কিন্তু ওই সময়টা কি সার্কামস্ট্যান্স থাকবে সেটাও আমাকে দেখতে হবে, এবং সেইভাবে যদি আমি হেল্প করতে পারি বাংলার ফুটবলকে ভবিষ্যতে, নিশ্চয়ই আমি সবসময় হেল্প করার জন্য এগিয়ে আসবো। আচ্ছা, আবার ফিরে আসছি মোহনবাগানে। যখন মোহনবাগান ছেড়ে প্রথম কেরালায় পাড়ি দিল, তোমার বাবার রিয়াকশন কি ছিল? দেখো, প্রথম কথা হচ্ছে যে যখন আমি জানি যে আমি ট্রান্সফার মার্কেটে অ্যাভেলেবেল হয়েছি, তখন থেকেই একটা, কিভাবে বলবো বাবাকে, এটা একটা জায়গা ছিল না যে আমাকে বলতে হবে, রিপ্রেজেন্ট করতে হবে, তো বাবাকে বলতে হবে যে কীভাবে বলতে হবে। তো আমি আমার ওয়াইফের সাথে আলোচনা করি যে এরকম এরকম ব্যাপার হয়েছে, তো ও শুনে একটুখানি আর কি অবাকই হয়ে গেছিলো। তো কারণ ওকে আমি তার আগে আমি বলেছিলাম ডিসেম্বরে যে এরকম এরকম ব্যাপার, তো সেটা একটা অন্য বিষয়, যাই হোক। তো তারপরে যখন ওকে বলি, তো আমি বললাম যেরকম বাবাকে তো বলতে হবে, বলে যে এখন বলিস না। আর তখন আমি ইন্ডিয়া ক্যাম্পে চলে গেলাম। তারপর ইন্ডিয়া ক্যাম্প থেকে আসি, এসে একদিন বাড়িতে এরকম বসে আছি আমরা, এরকম সন্ধ্যাবেলা তো বাড়িতে বসে গল্প করি, তো এবারে বাবাকে বললাম, বাবাই আমাকে বললো যে এরকম দেখছিলাম ইউটিউবে, যে এখন তো নানান ধরনের খবর, ইউটিউবে দেখছিলাম যে তুই নাকি কেরালা সাইন করছিস। বললাম না না, এরকম কিছু ব্যাপার না, হ্যাঁ ওরা একটা ইনিশিয়ালি অফার করেছে, তো বলছে মোহনবাগান কি বললো ফার্স্ট কথা। জানালাম যে মোহনবাগানই মানে ওই আর কি মিউচুয়াল, এতে আমি তো আর বলতে পারছি না যে মোহনবাগানকেও তো খারাপ করতে পারছি না বাবার সামনে যে মোহনবাগানই বলেছে তুমি চলে যাও বা এরকম কিছু, যদিও মোহনবাগান বলেনি, কিন্তু ট্রান্সফার মার্কেটে আমাকে অ্যাভেলেবেল করে দিয়েছিল। তো এবারে তো তখন বাবা বললো যে ঠিক আছে, তুই যেটা ডিসিশন নিবি সেটাই হবে, কিন্তু দেখিস সব কিছু বুঝে করবি, বড় হয়েছিস, এখানে আমার কিছু বলার নেই। হ্যাঁ মোহনবাগান থাকলে ভালো লাগবে, কিন্তু সম্মানটা মেন, সম্মানটা বজায় রেখে যেটা করা তুই সেই ডিসিশনটা নিবি। আমাকে পুরোটা বলতেও হয়নি, তো বাবা বুঝেই গেছিল যে কি কারণে বা কেন আমি। কোথাও ম্যানেজমেন্টের অ্যাটমসফিয়ারটা কিছুটা বদলেছে সেই তোমরা যখন এসেছিলে 2013 সময়টা, সেই সময় দেবাশিস দা, সৃঞ্জয় দা, সবাই, তুমি বাপ্পাদার কথা বললে, বাপ্পাদা টিম ম্যানেজার ছিল সেই সময়, উত্তম দা ছিলেন, সবাই সেই সময় তো খুব ক্লোজলি আমাদের সাথে সবাই মিশতো, দেবাশিস দা বলো, আমাদের টুম্পাই দা বলো, এরা সবাই খুবই ক্লোজলি মিশতো আমাদের সাথে। এবং এখনও আমি বলবো না যে ম্যানেজমেন্টের সাথে প্লেয়ারদের কোনো কানেকশন নেই বা কিছু, এটা বলবো না, কিন্তু আমাকে না, আমার সাথে ক্লিয়ারলি কথা বলেছে সবাই আমাকে, এরকম না যে আমার সাথে কোনো কিছুভাবে পেছনে লুকিয়ে কিছু করেছে বা কিছু, এবং সেটা মিউচুয়াল রেসপেক্টেই সব কিছু হয়েছে, যেটা আমি বরাবরই বলছি যে ওনাদেরও ওনারাও যে ডিসিশনটা নিয়েছে সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করেছি, এবং আমি যে ডিসিশনটা নিতে চাইছি সেটা ওরা অ্যাপ্রিসিয়েট করেছে, সেইটার জন্যই হয়তো আজকে আমি গেছি। কিন্তু এরকম না যে আমি কিছু চাপিয়ে দিতে চাইছি কারোর ওপর, যে না আমি থাকতে চাই, আমি বেরোতে চাই না। যখন ওনাদের মনে হয়েছে যে হয়তো এই সময়টা আমার ক্লাব থেকে বেরিয়ে অন্য জায়গায় গিয়ে খেলা উচিত, বা আমারও মনে হয়েছে না ঠিক আছে চলো মোহনবাগানের বাইরে বেরিয়ে আমি নিজে কি করতে পারি সেটা দেখানো উচিত, তো সেটা করেছি। এবং যদি ওনাদের কোনো সময় মনে হয় যে আবার প্রীতমকে দরকার, প্রীতম সবসময় মোহনবাগান ক্লাবের জন্য অ্যাভেলেবেল, মোহনবাগান জার্সির জন্য অ্যাভেলেবেল, সেটা নিয়ে কোনো অসুবিধাই নেই। কারণ কারণ কলকাতায় আমি যদি খেলি, আশা করি সবাই আমাকে মোহনবাগান জার্সিতেই দেখতে ভালোবাসবে। কোনো অফার এসছে? না দেখো, টু বি অনেস্ট, আমার কাছে এসেছিল, নিতুদা আমাকে ফোন করেছিল আমার ওই সময়টা, তো থ্যাংক ইউ তার জন্য নিতুদাকে। না, নিতুদা আমাকে জিজ্ঞেস করেছিল ওই আগের বছরের ওই টাইমটাতে যে তুই কি করছিস, কি খবর না খবর, আমি এমনি বলেছি। কারণ নিতুদা, আমি আমাদের নেতাজি ব্রিগেডে যখন আমি ছিলাম তখন নিতুদা আমাকে অনেকবার, তখন স্বপনদা বেঁচে ছিলেন তখন অনেকবার আমাদের যে কাকু আছে তিনি বলেছিলেন যে এরকম আমাদের নেক্সট প্লেয়ার যে উঠছে এখান থেকে,
তখন থেকে নিতুদা আমাকে চেনে, এবং ওই সময়টাতেও নিতুদা আমাকে অনেকবার অফার করেছিলেন আসার জন্য, আমার কাকুর সাথে কথা বলে অনেকবার বলেছিলেন যাওয়ার জন্য, কিন্তু আমি যাওয়ার ভাবনা চিন্তাই করিনি, কারণ তখন আমি একদম মানে মোহনবাগানের সাথে ইউজ টু হয়ে গেছি। তো এবারেও যখন উনি আমাকে ফোন করেছিলেন, তো ঠিক আছে, থ্যাংক ইউ তার জন্য যে আমাকে একটা অফার দেওয়ার জন্য, বা আমাকে চেয়েছিলেন উনি আমি আসি, থ্যাংক ইউ তার জন্য। কিন্তু সেরকম কোনো কংক্রিট জায়গায় যায়নি কথাটা, উনি জাস্ট এমনি খোঁজ খবর নিয়েছিলেন আবার, তো আমিও খোঁজ খবর নেওয়ার জন্য থ্যাংক ইউ বলেছি। মোহনবাগানের পক্ষ থেকে কোনো অফার? না, এখন অবধি কোনো কিছু সেরকমভাবে আসেনি। আগেরবার যেটা হয়েছিল সেটা 99.9% সত্যি ছিল, যে আমি আসছিলাম, এবং মাঝে তার মাঝে কি হয়েছিল সেটা আমার মনে হয় এখানে বলাটা ঠিক হবে না। সেটা আমার আর মোহনবাগানের মধ্যেই থাক, বা কেরালার মধ্যেই থাক, কারণ এটা সত্যি যে আমি আগের বছর পুরোপুরি হয়ে গেছিল সব কিছু, যে আমি আসছি, কিন্তু ওই একটা দুটো দিনে হয়তো কিছু হয়েছিল যেখানে কেরালা বা কারোর কিছু একটা মিসম্যাচ হয়েছিল, তার জন্য হয়নি। তো সেটা নিয়ে আমি রিগ্রেট করতে চাই না, বাট হ্যাঁ, আমার সাথে এখনও মোহনবাগানের প্রত্যেকের কথা হয়, এবং সবার সাথেই খুব ভালো রিলেশন, এবং আমি তো ফাইনালও দেখতে গেছি, হ্যাঁ, এবং অভিষেক দা বলো, বাপ্পা দা বলো, বিনয় ভাই বলো, সবার সাথেই আমার কথা হয়, এবং তারা যদি মনে করে যে কোনো সময় আমাকে লাগবে মোহনবাগান ক্লাবের জন্য, তো আমি অবশ্যই সবসময় মোহনবাগান ক্লাবের জন্য তো মানে কেনা চাইবে যে এই জার্সিটা পরে আবার খেলতে, তো সেটা অবশ্যই। এটা নিয়ে শেষে আসবো, কারণ তোমার সাথে মাঝে মধ্যে বিভিন্ন বিষয়ে কথাবার্তা হতো, সেটা নিয়ে শেষে আসবো। মাঝখানে যেটা নিয়ে জিজ্ঞেস করতে চাইবো সেটা হচ্ছে, ধরো আমরা সমর্থকরা সাধারণত আমরা গ্যালারিতে থাকি, আমরা গ্যালারি থেকে মাঠটাকে একভাবে দেখি। তোমরা যারা যুবতী ক্রীড়াঙ্গনের সেই টানেলটা দিয়ে বেরোচ্ছ, ডার্বি ম্যাচ বেরোনোর সাথে সাথে আগে থেকে একটা শব্দব্রহ্ম তোমরা ফিল করতে শুরু করো, টানেল দিয়ে শব্দটা আসে, তারপর বেরোনোর সাথে সাথে চারপাশে সে অসংখ্য মাথা এবং দুদিকে দু রঙের পতাকা, মানে ফিলটা কি হয়, প্রথম ফিলটা কি হয় ওখানে? প্রথম ফিলিং তো দেখো, মানে আমার সেরকম কোনো টেনশন হয় না, যে মানে ফার্স্ট ডার্বি যখন খেলেছি তখনও হয়নি, এখন ধরো যে মানে আগে যখন খেলতাম তখনও সেরকম কোনো ফিলিংস হয়নি, কিন্তু একটাই জিনিস, যে যাই হয়ে যাক এই ম্যাচটা হারা যাবে না, ঠিক আছে, অ্যাটলিস্ট ওদের কাছে তো হারাই যাবে না, এরকম ব্যাপার ছিল। তো ড্রেসিং রুমের অ্যাটমসফিয়ার সেরকম থাকতো, এবং প্র্যাকটিসের আগে থেকে মানে ম্যাচের আগে থেকে একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা হতো, যেখানে ভাই এই ম্যাচটা তোমাকে কিন্তু তোমার সে জ্বর থাকুক কিছু থাকুক, এই ম্যাচটা তোমাকে বেস্ট দিতে হবে, কারণ এটা হচ্ছে ইমোশনের লড়াই। তুমি মাঠে খেলছো, আর গ্যালারিতে কিন্তু কিছু এমন সমর্থক যারা অফিস থেকে 8টার সময় 5টা 6টার সময় মালিকের সাথে ঝামেলা করে বেরিয়ে মাঠে এসে তোমার জন্য গলা ফাটাচ্ছে, কারোর বাবা মারা গেছে, সে ওই কাঁচা পড়ে এসে তোমার খেলা দেখছে, সেইগুলো কিন্তু তোমাকে একটু মাথায় রাখতে হবে, শুধু এই ম্যাচটা না, সব ম্যাচের জন্য, বাট এটা একটা আলাদা ইমোশন, ঠিক আছে, তো সেইটা কিন্তু তোমাকে ভেবে করতে হবে। তো সেইটা সবার মধ্যেই এখন এসে গেছে, এখন তোমাদের থেকে যা ভালোবাসা পায় সব মানে প্লেয়ার্সরা, ঠিক আছে, তো এটা মানে আমি তো বলবো যে কেউ যদি মোহনবাগান ইচ্ছা করে ছেড়ে বেরিয়ে যায়, তার সেটা মূর্খামি, ঠিক আছে, তো সেখানে সেখানে এই ফিলিংসগুলো তো কাজ করেই আমাদেরকে ওই বড় ম্যাচে নামতে হয়, বাট হ্যাঁ, এটা ঠিক যে বড় ম্যাচটা আলাদা একটা স্পেশাল ম্যাচ, একটা প্লেয়ারকে তৈরি করার ম্যাচ। নিউজ ক্যাম্পের পেজ থেকে আমরা একটা ডুডল পোস্ট করেছি, কার্টুন বেসিক্যালি, মনে আছে তুমি পকেটে হাত ঢুকিয়ে হাঁটছো, এক চোখ বন্ধ, মানে মিশন অ্যাকমপ্লিশড, পকেট থেকে ব্রাইট উকি দিচ্ছে। তো সেই ম্যাচটার পরে স্যাটিসফ্যাকশন লেভেলটা কি ছিল? স্যাটিসফ্যাকশন লেভেল সেরকম বলতে সেরকম কিছুই ছিল না, কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে আমি মানে যখন ব্রাইটের খেলা অনেক ব্রাইট সব মানে একদম বিশাল কিছু ভাবছিল, তো ওই জায়গা থেকে আমার একটা নিজের প্রিপারেশন ছিল যে আমি কিভাবে ওকে আটকাবো, কোন জায়গাটা গিয়ে আমি ব্লক করবো, বা কোন জায়গাটা গিয়ে আটকাবো, এবং সেখানে আমাকে অবশ্যই আমার যারা সেন্টার ব্যাক খেলছিল, আমার সাথে যারা খেলছিল, তিরি সন্দেশ, এদের সাথেও আমি কথা বলেছিলাম, তো ওরাও অনেকটা হেল্প করেছিল, এবং তারপরে যখন ও কিছুই করতে আমার একটা জিনিস আমি একটা জিনিসই ওর নেগেটিভ পেয়েছিলাম, যে খুব মাথা গরম, ঠিক আছে, এবং প্রত্যেকটা ম্যাচেই ও কিছু না কিছু একটা অঙ্গভঙ্গি করছিল যেখানে ও খুব মানে বিরক্ত হচ্ছিল, তো আমি প্রথম থেকেই ওকে শুরু থেকেই গালাগালি দিচ্ছিলাম, ঠিক আছে, জার্সি ধরে টানছিলাম, ঠিক আছে, কোনো কারণ নেই ওকে ঠেলে দিচ্ছিলাম, এবার সেটা রেফারি দেখছে না, ও রেফারিকে কমপ্লেন করলেও রেফারির কিছু করার নেই, কারণ রেফারি দেখেনি, সেগুলোতেও আরো বিরক্ত হয়। তারপরে যখন আমি ফার্স্ট 2-3টে ডুয়েল ওর সাথে জিতে গেছি, তো আরো বিরক্ত হয়ে গেছে, তার মানে কি আস্তে আস্তে ওর কনফিডেন্স লেভেলটা ডাউন হয়ে যাচ্ছে,
এবং তারপরে যখন যখন আমি ওই সেকেন্ড হাফে ওদের হাফে গিয়ে একটা ট্যাকেল করলাম, পেছনে ব্যাকফুটে গিয়ে একটা ট্যাকেল করলাম, তারপরে ও ফাউল চাইছিল এবং আমি ওকে বলেছিলাম যে এটা ফুটবল, এটা লুডো খেলা না, তুমি ফাউল চাইলেও কিছু হবে না, কারণ তোমাকে কেউ ফাউল দেবে না। তো ওখানে আরও ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তো তারপরেও আস্তে আস্তে মানে আস্তে আস্তে ডাউন হয়ে যায়। তো সেই জায়গাটা আমি দেখেছিলাম যে ওকে কিভাবে আগেই কনফিডেন্স ডাউন করা যায়, কারণ এরা মানে ব্রাইট তো খুব স্কিলফুল প্লেয়ার এবং খুব ট্যালেন্টেড প্লেয়ার, এবং যত ট্যালেন্টেড প্লেয়ার আছে তারা কিন্তু মেন্টালি খুব তাড়াতাড়ি ডাউন হয়ে যায় এবং তোমার একটু সাকসেস না পেলেই খুব তাড়াতাড়ি ডাউন হয়ে যায়। তো সেই জায়গাটাকে আমাকে ওকে কিভাবে ডাউন করতে হবে সেটা আমি করেছিলাম, এবং অবশ্যই অরিন্দমদা ছিল তখন, অরিন্দমদা আমার একটা হেল্প করেছিল, অরিন্দমদার সাথে ডিসকাস করেছিলাম যে এটা এইভাবে করবে, তুই তোর মতো খেল, কোনো অসুবিধা নেই, তুই তোর যেটা বলছিস কর, তারপরে আমি দেখছি কি করা যায়। তো তারপরে ওটা করেছিলাম, এবং দেখো পুরোটা তো ব্রাইটের উপরে নির্ভর করে না, পুরো ইস্টবেঙ্গল টিমটা খেলবে আর আমাদেরও 11 জন খেলবে, তো সেখানে ওটা কাজে লেগে গেছিলো, হয়ে গেছিলো ব্যাস। এইবার চলে আসবো ফ্যান কালচারের জায়গায়। তোমরা যখন এসছিলে, ইভেন তুমি যখন নিজে মোহনবাগান মাঠে খেলা দেখতে যেতে, বাবার সাথে যেতে বলেছো, তো সেই সময় একটা ধরনের ফ্যান কালচার ছিল। আমরা যখন একদম ছোটবেলা থেকে যে সময় মাঠ করা শুরু করেছি, স্কুল কলেজে পড়ি, তখন সেই সময়টা যখন রেগুলার মাঠে আসি, তখন দেখতাম একটা ব্যাপার ছিল যে দল ভালো খেললে নিজেদের প্লেয়ারদের এবং অপোনেন্ট প্লেয়ারকে গালাগাল করো, নিজেদের প্লেয়ারদের পিঠ চাপড়ে দাও, দল খারাপ খেললে পরে নিজের প্লেয়ারদের সাপান্ত করো। তো এই যে কালচারটা, এইটা কোথাও গিয়ে বদলাবো, এই মেন্টালিটিটা নিয়েই আমরা 2015-তে মেইনাস বেস ক্যাম্প আলট্রাস মুভমেন্টটা আমরা শুরু করি। আমরা যে ইউরোপে এই কালচারটা চলে যে 12 ম্যান হিসেবে দলের পেছনে, একদম গোল পোস্টের পেছনে আমরা দাঁড়িয়ে থাকবো। তো যে জিনিসটা বরুসিয়া ডর্টমুন্ডে আছে, লিভারপুলে আছে, ঠিক আছে, যে জিনিসটা রিয়াল মাদ্রিদে আছে, ঠিক আছে, বা মিলানে রয়েছে, তো সেই জিনিসটা আমরা আনতে চেয়েছিলাম। তো তোমরা যখন এলে তার পরে পরেই আমাদেরও যাত্রাটা শুরু। সেই সময়টা 2015-র মাঝামাঝি সময় থেকে আই লিগের সময়টা আমরা মানে সেই সময় হয়তো মেইনাস বেস ক্যাম্প নামে আত্মপ্রকাশ করিনি, বাট তারপরে মেইনাস বেস ক্যাম্প নামে একদম পুরোপুরি আত্মপ্রকাশ করা। এবং তোমরা পুরো দেখেছো যে অধ্যায়টা, যে প্রথম দিকটা আমাদেরও জার্নিটা খুব কঠিন ছিল, মানে আমরা 7-8 জন মিলে করতাম, এরকম কথাও আমরা শুনেছি কখনো যে দল হারছে, গোল খেয়ে রয়েছো, তোমরা খেলছো, আমরা তখনও গান করছি, স্লোগান করছি, স্লোগান দিচ্ছি, চ্যান্ট করছি, ড্রাম বাজাচ্ছি, আমাদের সমর্থকরাই বলছি এই কারা, এরা কি ইস্ট বেঙ্গল সমর্থক? তো সেই জিনিসটা কোথাও গিয়ে বদলেছে এখনকার দিনে, কিন্তু মাঝখানের পিরিয়ডটা অনেক টাফ জার্নি ছিল। তোমার কি মনে হয়, মানে এই ফ্যান কালচার বদলানোটাকে তুমি কিভাবে দেখো? এটা তোমাকে একটা প্রথম বলি যে যখন আমি প্রথম ঢুকে মানে মোহনবাগানে সাইন করি, এবং তারপরে যখন ওই ব্যাক প্যাচটার টাইমটা আই লিগ জেতার আগে আমি দেখতাম যে, আগে তো ফেসবুক এইসব খুব করতাম, এবারে দেখতাম যে প্রতি ম্যাচের পরে অ্যানালাইসিস আসতো, সাপোর্টাররা অ্যানালাইসিস করতো, ঠিক আছে, যে এরকম খেললে ভালো হতো, সেখানে আমার নামেও বাজে কথা বলতো, অন্য প্লেয়ারদের নামে বাজে কথা বলতো, এবং ম্যাচ হারার পরে গালাগালি দিচ্ছে, ওডাফাকে জুতো ছুঁড়ে মারতে গেছে, সেটা অবধিও দেখেছি আমি, ঠিক আছে, ওডাফা গাড়ি নিয়ে পেছন দিয়ে বাইকে করে পালিয়ে গেছে, এইসবও হয়েছে। কিন্তু এখন যখন আমি মাঠে যাই, যখন ওপর দিয়ে, এখন তো গ্যালারি থেকে গিয়ে যখন খেলা দেখি, আমি যে ফাইনালে দেখলাম, একটা সেমিফাইনাল ম্যাচও দেখতে গেছিলাম, যখন দেখতে যাই, এখন কিন্তু একটা গোল মিস হওয়ার পরে কেউ গালাগালি দেয় না, তখন কিন্তু আরো চেয়ার করে প্লেয়ার, মানে পুরো গ্যালারি চেয়ার করে। তো এই জিনিসটা, এই চেঞ্জটা হওয়া দরকার ছিল। আজকে তুমি দেখো না, এই চেঞ্জটা হয়েছে বলেই কিন্তু প্লেয়াররা অনেক কমফোর্টেবলি কিন্তু খেলছে মাঠে। আর আমাদের সময় আমরা কি মানে আমাদের যখন আমাদের ওই পিরিয়ডটা, ওই শুরুর পিরিয়ডটাতে আমরা জানতাম কি ভাই আজকে খারাপ খেললে মানে কিন্তু গালাগালি আছে। অবশ্য হ্যাঁ, এটা আমি লাকি বলতে পারি যে আমি সেরকমভাবে গালাগালি খাইনি, হ্যাঁ জানি না এটা আমি লাকি নাকি জানি না সেটা, মানে সঞ্জয় স্যারের মতো কোচকেও কোথাও গিয়ে ফ্রাস্ট্রেশনের বহিঃপ্রকাশ তার উপর হয়েছে। কারণ এবছর কিন্তু মলিনা প্রথম দিকটা, কোচ মলিনা কিন্তু সেরকম ভাবে হয়তো এসে প্রথমটা অ্যাডাপ্ট করতে পারেনি, বাট তারপরে আস্তে আস্তে যেরকম ভাবে শুরু করেছে, হয়তো মোহনবাগান জিতেছে, সেই কোয়ালিটি অফ গেম মোহনবাগানের থেকে আসেনি, হয়তো 1 গোল 2 গোল করে কেউ ইন্ডিভিজুয়াল কোয়ালিটিতে বেরিয়ে গেছে, ঠিক আছে, কিন্তু সেখানে কিন্তু মলিনাকে সাপোর্টাররা সাপোর্ট করেছে, যেটা আগেকার দিনে সাপোর্ট পেতো না কিন্তু, ঠিক আছে, তুমি মানে হারা মানে তুমি আউট, পরিষ্কার কথা। কিন্তু এখন সেই কালচারটা চেঞ্জ হয়েছে। সঞ্জয় স্যার যেমন এসে 3 বছর 3.5 বছর মোহনবাগানে কোচিং করেছে, বাবা কাকাদের মুখেই শোনা যে মোহনবাগানে 3টে ম্যাচ হারা মানেই কোচ চেঞ্জ, এরকম ছিল আগে। সেই কালচারটা আস্তে আস্তে চেঞ্জ হয়েছে, এবং তোমরা ফার্স্ট বেস ক্যাম্প যারা এই কালচারটা শুরু করেছো, তারপরে অনেক ফ্যান্স গ্রুপ এখন আস্তে আস্তে শুরু করছে, এবং সবার মধ্যেই একটা জিনিস যে না, চিয়ার করবো, আমরা ম্যাচটাকে এনজয় করবো, মাঠে গিয়ে প্লেয়ারদের খেলাটাকে এনজয় করবো, তাদের ফরেও থাকবো, আবার যখন তারা বাজে খেলবে তাদেরকে চিয়ার করে তাদেরকে মোটিভেশনটাকে কতটা
আলাদা জায়গা নেই, টিমকে স্লেশ করব, এটাও আমরা করেছি। এক্স্যাক্টলি, মনে আছে তোমার নিশ্চয়ই? হ্যাঁ, না না, সরোবরের অবশ্যই বেঙ্গালুরু অবশ্যই ম্যাচটা। না, অবশ্যই অবশ্যই করা উচিত। আমি কেন বলছি, আজকে ব্যাঙ্গালুরু মাঠে যখন তুমি যাবে তখন কিন্তু ব্যাঙ্গালুরুর সাপোর্টাররাও কিন্তু অন্য টিমকে ছাড়ে না। তো সেখানে আমরা কেন ছাড়বো? আমরাও ছাড়বো না, আমরাও করবো, ঠিক আছে, আমরাও পারি, আমাদেরও ক্ষমতা আছে, শুধু ব্যাঙ্গালোর বা অন্য কোনো টিমের ক্ষমতা নেই। তো মানে এইটা একটা আলাদা মানে অনুভূতি বলতে পারো। তো সেই জায়গাটাকে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে কালচারটা, আগামী দিনেও হয়তো চেঞ্জ হবে। হ্যাঁ, তো মানে তোমাদের থেকে শুরু, এখন অনেক ফ্যান বেস হয়ে গেছে এখন, কারণ মোহনবাগানের যেহেতু মোহনবাগানের সাফল্যটা আরো বেশি ইস্টবেঙ্গলের থেকে, সেহেতু হয়তো সাপোর্টারটাও অনেক বেশি ইস্টবেঙ্গলের থেকে, মোহনবাগানের সাপোর্টারটা বেশি। কিন্তু আমার এটাই দেখার যে এই ধরো ধরো হবে না কোনোদিনও আমি জানি, কিন্তু যখন মোহনবাগানের একটু খারাপ ব্যাড প্যাচ আসবে তখন কটা সাপোর্টার বা কটা ফ্যান গ্রুপ মোহনবাগানের পাশে থাকে, মোহনবাগানের প্লেয়ারদের পাশে থাকে, বা এই ম্যানেজমেন্টের পাশে থাকে। এই প্রশ্নটা দিয়ে আমি তোমাকে আসতে চাইছিলাম। গতকাল রাত্রিবেলায় আমাদের ইউটিউব চ্যানেলে আমরা একটা লাইভ করেছিলাম একটা বিষয় নিয়ে, মানে ইদানিংকালে একটা ব্যাপার হয়ে গেছে ম্যানেজমেন্টের পক্ষ থেকে, তোমরা জানো কর্পোরেটাইজেশন হয়েছে, ইটস এ ভেরি গুড থিং, ঠিক আছে, তোমাদের প্লেয়ারদের জন্য খুব দরকার ছিল জিনিসটা, ঠিক আছে, যে পরিমাণ টাকা ইনভেস্ট হচ্ছে এটা আগে হতো না। বাট সেই জায়গা থেকে দেখতে গেলে সমর্থকদের ক্ষেত্রে মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকদের কিন্তু কোনো স্পেশাল ফেসিলিটি দিয়ে কোনো মাঠে আনতে হয়নি। হ্যাঁ, এটা হতে পারে যে যখন আমাদের ব্যাট প্যাচ গেছে সংখ্যাটা এত সংখ্যায় আমরা হয়তো মাঠে আসতাম না, 10-12 হাজার মাঠে এসেছি, আজকের দিনে 40,000 আসতো অলওয়েজ। মানে এখন একটা অদ্ভুত ধরনের জেনারেশন তৈরি হচ্ছে। আমরা যেহেতু যারা এতদিন ধরে ময়দানে কাজ করছি, একটা মুভমেন্ট একটা লিড করছি, এবং নতুন ছেলেমেয়েরা যা এখানে আসতে চায়, জয়েন করতে চায়, তাদের কাছ থেকে শুনেছি, মেসেজ পাই, ফোন পাই, প্রথমে দাদা জয়েন করতে চাইছি তোমাদের মুভমেন্টে, তোমাদের সঙ্গে আসতে চাই, তোমাদের খুব ভালো লাগে। সেকেন্ড কোশ্চেনই করে, দাদা কি ফেসিলিটি পাবো? মানে এই একটা প্রশ্ন, এটা নিয়ে আমরা গতকাল আলোচনা করছিলাম, যেটা খুব বাজে একটা মানে মেন্টালিটি তৈরি হচ্ছে, একটা টিপিক্যাল গ্লোরি হান্টার একটা জেনারেশন তৈরি হচ্ছে। মানে কোথাও গিয়ে কি মনে হয় এটা সত্যি, মানে এবং তুমি যেটা বললে, মানে এটা খুব উদ্বিগ্নের মানে জায়গা, একটা মানে উদ্বিগ্ন হওয়ার মতো জায়গা, যে যদি সত্যি ভগবান না করুন মানে আমাদের কোনো একটা ব্যাড প্যাচ আসে, সেই সময় এরা কি করবে? কারণ এই সার্টেন জেনারেশন, যেহেতু নিজে আমি একজন স্কুল শিক্ষক, আমি দেখেছি আমার ছাত্রদের মধ্যে যে ছেলেটা হয়তো আমার কাছেই পড়ছে, তাকে আমি চিনি, সে 3 বছর আগে ছিল ম্যানচেস্টার সিটি সাপোর্টার, এখন হয়ে গেছে হঠাৎ করে লিভারপুল সাপোর্টার, কালকে দেখবো অন্য কোনো টটেনহামের সাপোর্টার হয়ে যাবে। তো মানে অদ্ভুত একটা ব্যাপার, কারণ তারা জেতাটাকে দেখছে, ঠিক আছে, কারণ ক্লাবটাকে সে ভালোবাসছে না। আজকে সে জেতাটাকে দেখছে, আজকে সে দেখছে যে ম্যাকলারেন আসছে খেলতে, কিন্তু এই ম্যাকলারেনকে আনার পেছনে ক্লাব ম্যানেজমেন্ট কতটা বা এই ক্লাবটার কি ঐতিহ্য সেটা কিন্তু দেখছে না কেউ। তো এইটা এখনকার জেনারেশনের প্রবলেম। বাট যখন ব্যাট প্যাচ চলবে তখন কিন্তু একটা কোর অফ সাপোর্টার কিন্তু সবসময় মাঠে থাকবে, তৈরি হবে, তারা সবসময় মাঠে থাকবে। কিন্তু ওটাই আমি তোমাকে বলছি, ওটাই দেখার যে তারা কি হবে, তখন সিচুয়েশনটা কি হবে, তখন তারা ক্লাবের পাশে কিভাবে থাকবে। যে মানে দলে বাঙালি খেলোয়াড় থাকা, মোহনবাগান ইস্টবেঙ্গল, বিশেষ করে আমাদের, আমি মোহনবাগানের কথা বলবো, মোহনবাগান দলে আরো বাঙালি খেলোয়াড় থাকাটা আরো বেশি করে দরকার, অবশ্যই দরকার। আমি তো এটা বারবার বলছি, আগামী দিনেও বলবো, যে যতই কর্পোরেট আসুক, যেই আসুক, কর্পোরেট তো আসতেই হবে, কারণ কালচার চেঞ্জ করতে হবে। আজকে টুটু স্যার একা কত টানবে একটা ক্লাবকে? তো টুটু স্যার টেনে গেল এত বছর ধরে, টুটু স্যার কত দিন ধরে টানবে? এটা তো হতে পারে না। তারপরে তোমাকে তো ইনভেস্টমেন্ট লাগবে, তোমাকে এই লেভেলে খেলতে গেলে ইনভেস্টমেন্ট লাগবে। আজকে যেখানে সৌদি ইরানের মতো টিমরা যেভাবে ইনভেস্ট করছে, তাদের সাথে ফাইট করতে গেলে তোমাকে তো একটা ভালো টিম বানাতে হবে, সেখানে ইনভেস্টমেন্ট দরকার। সেখানে আজকে গোয়েঙ্কাজি এসে যেভাবে টিমটাকে এই জায়গায় নিয়ে এসছে, সব কিছু ঠিক আছে, কিন্তু তোমাকে এটাও মানে এটা দরকার ছিল। আজকে তোমরা যেভাবে ফাইট করেছো, নামটা চেঞ্জ হওয়ার পেছনে তোমাদের যারা সাপোর্টাররা আছে, তোমরা যেভাবে ফাইট করেছো, আজকে উনি সেই আবেগটাকে কিন্তু বুঝেছে, বোঝার পর তারপরে তো তিনি ডিসিশনটা নিয়েছে, চেঞ্জ করেছে। তো সেইটা একটা মানে দরকার আর কি। এই ক্ষেত্রে আরেকটা জিনিসে আসবো, সেটা হচ্ছে ধরো তুমি বরাবরই খুব এক্সপ্রেসিভ, আমরা দেখেছি যখন মোহনবাগানে খেলতে তখনও, সেই সময় আমাদের মাঠে তোমাকে খুব অ্যানিমেটেড হয়ে আমরা দেখতাম। যখন ছেড়ে চলে গেলে কেরালার হয়ে যখন খেলতে এলে মোহনবাগান মাঠে সল্টলেকে আমাদের হারানোর পরে, তোমার একটা বেশ অ্যাওয়ে ট্রাভেলার যারা ছিল মঞ্জাপাড়ার, তাদের অ্যাওয়ে গ্যালারির সামনে তোমার একটা বেশ আবেগের বহিঃপ্রকাশ দেখা গেছিল। এইটাতে মোহনবাগান সমর্থকরা অনেকেই একটা বেশ বড় অংশ আমি বলবো একটু আঘাত পেয়েছিল, মানে ব্যথিত হয়েছিল। মানে কি মানে সেটা যদি একটু ব্যাখ্যা করো, হয়তো তোমার দিক থেকে ওটা কেন ছিল? দেখো, আমার দিক থেকে আজকে আমি তো যখন মোহনবাগানকে হারাই তখন তো আমি মোহনবাগানে খেলছি না, আমি কেরালার ব্যাচ পরে খেলছি। তো আজকে যখন আমার অ্যাওয়ে ফ্যান্সরা খেলা দেখতে এসে, তাদেরকে তো আমাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। আজকে যদি আমি অ্যাপ্রিসিয়েট না করি, তাহলে তারা কি ভাববে? ঠিক তার আগের বছরে
কেরালা এটিকে মোহনবাগান ম্যাচ, আমরা 5 গোলে জিতি, 5-2। মোহনবাগানের একটা জায়গায় শুধু মোহনবাগানের সমর্থকরা ছিল, আমি গিয়ে তাদেরকে চেয়ার করেছি মোহনবাগানের হয়ে, অত গ্যালারির সামনে, তখন কিন্তু কোনো কথা হলো না। আজকে আমি মোহনবাগান ছেড়ে গেছি, এবং আমি তোমাকে এটাও বলে দিচ্ছি, এটা একজন সাংবাদিক পরিকল্পিতভাবে করেছে, যেটা আমি অনেক জায়গায় করেছি। এবং যখন আমি করেছি তারপরে যখন ভিডিওটা আমার কাছে এসছে, তুমি দেখবে ভিডিওটা, মানে ধরো আমি এদিক থেকে ভিডিওটা ওদিকে করছি, তো আমি কাকে চেয়ার করছি সেটা তো আমি দেখতে পাচ্ছি না, বা অন্যরাও দেখতে পাচ্ছে না। সবাই ভেবেছে আমি মোহনবাগানকে হারিয়ে উচ্ছ্বাস করেছি। আমার মোহনবাগানকে হারিয়ে উচ্ছ্বাস করারও কিছু নেই, জামশেদপুরকে হারিয়ে উচ্ছ্বাস করার কিছু নেই। কিন্তু আমি ওখানে যে আমার অ্যাওয়ে ফ্যান্সরা এসেছিল, এটা আমার মনে হয়েছে এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে তাদেরকে রেসপেক্ট দেওয়া, কারণ তারা ট্রাভেল করে আসে। আজকে ধরো তোমরা জামশেদপুর যাচ্ছ, তোমরা নর্থ ইস্টে যাচ্ছ, আজকে কোনো প্লেয়ার জেতার পরে যদি তারা ডাইরেক্ট ড্রেসিং রুমে চলে যায়, তাহলে তোমার কি খারাপ, তোমাদের কি খারাপ লাগবে না ভালো লাগবে যে আমরা এত দূর থেকে এলাম, প্লেয়াররা আমাদেরকে কিছু করছেই না, এবং সেই সময় কোনো প্লেয়ার যাচ্ছেই না ওখানে ভয়ে, আমি সবাইকে টেনে নিয়ে গেছি। আমি ওইটা করার পরে সব প্লেয়াররা গিয়ে ওখানে গিয়ে ওদেরকে চেয়ার করেছে, নিলে কোনো প্লেয়ার যাচ্ছিল না ভয়ে, ঠিক আছে। এবার সেটাকে কোনো এক সাংবাদিক, আমার বলতে কোনো মানে দ্বিধা নেই যে কোনো এক সাংবাদিক, তাকে আমি ইন্টারভিউ দিতে চাইনি বলে, তাই জন্য সেইটা পরিকল্পিতভাবে করেছে, ঠিক আছে। এবং সে করেছে আলটিমেটলি দেখা, মানে প্রথম হয়তো অনেক মোহনবাগান সমর্থকরা আমাকে ভুল বুঝেছিল, এবং অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল, আমি বলেছিলাম, কিন্তু যখন আমি ব্যাপারটা বলি, ফ্যাক্টটা বলি কি হয়েছে, তারপরে সবাই বুঝেছে, এবং আলটিমেটলি সব মোহনবাগান সমর্থকরা বুঝেছে যে আমি কেন করেছি। এবং কেউ পরিকল্পিতভাবে সেটাকে এমনভাবে পোট্রে করেছে যে আমি মোহনবাগানকে হারিয়ে উচ্ছ্বাস করেছি। আমার মোহনবাগানকে হারিয়ে উচ্ছ্বাস করার কিছু নেই, বা জামশেদপুরকে হারিয়ে উচ্ছ্বাস করার কিছু নেই, সেটা লিগের ম্যাচ। আমি যদি শিল্ড জিততাম বা কাপ জিততাম, সেটা একটা সেন্স হয় কি যে না ঠিক আছে আমি উচ্ছ্বাস করছি, কিন্তু এটা সামান্য লিগের ম্যাচে আমি মোহনবাগানকে হারিয়েছি বা জামশেদপুরকে হারিয়েছি, তার জন্য আমি উচ্ছ্বাস কেন করবো? আমি না শিল্ড জিতলাম বা একটা ট্রফি জিতলাম, তোমার একটা সেন্স হয় কি না ঠিক আছে চলো তুমি উচ্ছ্বাস করছো, কিন্তু সেখানে আমি উচ্ছ্বাস করার জায়গা নেই, কারণ আমি একটা লিগের 9 নম্বর ম্যাচ হারিয়েছি মোহনবাগানকে। মোহনবাগান আমার থেকে অ্যাহেড আছে, সেই বছর তো মোহনবাগান শিল্ড জিতলো, মোহনবাগান আমাদের গিয়ে কেরালায় 3-2 হারালো, তাহলে আমি কেন উচ্ছ্বাস করতে যাবো মোহনবাগান এগেইনস্টে? তো সেই জায়গাটা আমার মনে হয় ফ্যান্সরা এখন বুঝেছে, অনেকেই বুঝেছে, এবং বুঝে তারা এখন হয়তো অনেক জায়গাটা জেনেছে। বাট তাও আমি এক্সপ্লেন করলাম, এটা অনেক জায়গায় আমি এক্সপ্লেন করেছি, ঠিক আছে। অনেকে আমাকে এই কোশ্চেনটা, মোহনবাগান ইস্ট বেঙ্গলের সমর্থকরা সেই প্রফেশনাল ব্যাপারটা মানে সেটা এখনো মানতে শেখেনি। অবশ্যই মানবে না, তুমি যখন মানে অবশ্যই মানবে না। বিশেষ করে আমি যখন এই এত বছর মোহনবাগান খেলার পরে এসছি, তখনও মানে, এবং তুমি যদি দেখো যে আমি গোলের পরেও কিন্তু আমি সেরকম ভাবে কোনো উচ্ছ্বাস বা কিছু করিনি, কিন্তু খেলার পরে আমাকে করতে হবেই। খেলার পরে আমাকে যে ফ্যান্সরা এসে তাদের সামনে গিয়ে দুটো হাততালি দিতেই হবে। এটা হচ্ছে ব্যাচকে আমি রেসপেক্ট করছি, বা সেই ব্যাচের হয়ে যারা গলা ফাটাতে এসেছে তাদের জন্য রেসপেক্ট করছি। আজকে তোমরাও যদি যাও দেখবে প্লেয়াররা যদি খেলে ড্রেসিং রুমে ঢুকে গেল, তোমাদেরও সবার খারাপ লাগবে। আজকে তোমরাই পরের দিন পোস্ট করবে যে আজকে আমরা কার জন্য লড়ছি, কার জন্য গলা ফাটাতে যাচ্ছি, প্লেয়াররা খেলে মাঠে ড্রেসিং রুমে ঢুকে যাচ্ছে, সেটা তো ঠিক না। তো সেটা আমি করেছি, এবং আমি তখন ওই সময়টা জানতাম যে আমাকে নিয়ে অনেক ট্রোল হচ্ছিল, এই হচ্ছিল ওই হচ্ছিল, সব আমার কানে আসছিল। আমি তো সোশ্যাল মিডিয়া ইউজ মানে আমি অনেকদিন আগে থেকেই সোশ্যাল মিডিয়া ইউজ করা বন্ধ করে দিয়েছি। তো আমার যারা ইউজ করে তারা বলছিল দাদা এরকম হচ্ছে, আমি যা হচ্ছে হতে দে। কিন্তু আমি আমার নিজের দিক থেকে আমি ঠিক কাজ করেছিলাম, সেটা আমি জানি, তাই জন্য আমার কোনো এফেক্ট পড়েনি। এবং আমি ওদেরকে একটাই কথা বলেছিলাম, এতে প্রীতম কোটালের ভেতরে থাকা মোহনবাগানি সত্তাটা কোনোদিন বদলে যায়নি, এবং ওরা আমাকে অনেকবার বলেছিল যে তুমি এক্সপ্লেন করো, তুমি এক্সপ্লেন। দেখ ডিউরিং সিজন আমি কিচ্ছু করবো না, যখন আমার এক্সপ্লেন করার মনে হবে তখন আমি করব। কিন্তু আমার বিশ্বাস মোহনবাগান সমর্থকরা আমাকে ট্রোল করছে না, তাদের খারাপ লেগেছে, তাই জন্য তারা সেই জন্য যে প্রীতম কোটাল এটা করতে পারে সেটা ওরা ভাবছে। যারা ভালোবাসে তারাই আঘাত পায়, কিন্তু ওরা এটা বুঝতে পারছে না যে কেউ এটা পরিকল্পিতভাবে করেছে, ঠিক আছে। এবং যে সাংবাদিক করেছে তাকে আমি ইন্টারভিউ দেবো না বলেছিলাম, এবং যখন আমার যে ভাইরা আছে যারা করে এই আমার সোশ্যাল মিডিয়াটা যারা ইউজ করে, তারা আমাকে বলেছিল যে দেখো এটা একটা পরিকল্পিত প্ল্যান, ঠিক আছে। কারণ যেভাবে এটা করা হয়েছে, তারপরে আমি ভিডিওটা দেখে ভালো মতো করে বললাম যে এটা তো ভিআইপি গ্যালারির বাদিকে অ্যাওয়ে ফ্যান্সরা বসে, সেটা তো মোহনবাগান সাপোর্টাররাও জানে, তারপরেও কেন এত ট্রোল?
তো যাই হোক, যেটা হয়েছে এখন সবাই বুঝে গেছে, তো সেটা নিয়ে আমি বেশি আর কথা বলতে চাই না। তো এক্স্যাক্ট কারণ হচ্ছে এটাই। তোমার ঘরের কোনায় আমি ছবিটা দেখতে পাচ্ছি, ওখানে জাতীয় দলের সাথে তোমার বেশ কয়েকটা ছবি রয়েছে, সুনীল ছেত্রীর সঙ্গে ছবি দেখতে পাচ্ছি। প্রথমবার মানে প্রত্যেকটা খেলোয়াড় যখন সে যে খেলাতেই সে থাকুক না কেন, তার একটা স্বপ্ন থাকে, সে যে খেলাই খেলছে সে নিজের দেশকে রিপ্রেজেন্ট করবে। প্রথমবার আমার মনে আছে তুমি লকডাউনের সময় একবার মেরিনাস বেস ক্যাম্পে একটা লাইভ অনুষ্ঠানে এসেছিলে, এবং সেই সময়টা তোমার পেছনে সেই জার্সিটা রাখা ছিল। আমার সেদিনও মনে হয়েছিল প্রশ্নটা করবো, করিনি, বাট আজকে করেই ফেলছি। প্রথমবার যেদিন কল পেলে, ন্যাশনাল কল পেলে, আর ফার্স্ট টাইম যখন ওই জার্সিটা সুনীল ছেত্রীর সঙ্গে দেখা হওয়া, একই ড্রেসিং রুম শেয়ার করা, এবং ওই জার্সিটা কাঁধে চাপানো, কিরকম লেগেছিল? এটা মানে স্বপ্ন, এগুলো আমার কাছে সবই স্বপ্ন। মানে এখন আমি আন্ডার 23 ক্যাম্পে গেছিলাম। আমি তার আগে ওভারম্যান্সের আন্ডারে সিনিয়র টিমের চান্স পেয়েছিলাম, কিন্তু আমি খেলিনি ওই টাইমটাতে। বাট যখন আমি এশিয়ান গেমসে যাই, তখনই লিস্টটা বেরিয়েছিল, তখনই আমাকে সুনীল ভাই বলেছিল যে তুই চান্স পেয়ে গেছিস। ঠিক আছে, আমি বললাম হ্যাঁ কী বলছো? বলছে হ্যাঁ তুই চান্স পেয়েছিস। তখন আমাকে লিস্টটা দেখালো, মানে আমি তারপর মানে আকাশ থেকে পড়ছি যে ন্যাশনাল টিমে এবারে আমাকে খেলতে হবে। তো তারপরে কোচ চেঞ্জ হয়, তারপরে আলটিমেটলি আমি যখন নর্থ ইস্টে আমাদের খেলা হলো নেপালের সাথে, 2টো ম্যাচ হলো, খেললাম। মানে মানে এগুলো মানে আমার না স্বপ্নের মতো লাগে, মানে ফিলিংস কীভাবে বোঝা। মানে জাতীয় দলের জার্সিতে বেস্ট মোমেন্ট সাফ কাপ জেতাটা, আর এশিয়ান কাপ কোয়ালিফাইং করাটা। কারণ ওই টাইমটাও ন্যাশনাল টিমে আবার খুব আমাদের 172 র্যাঙ্কিং ছিল, সেখান থেকে 92। হ্যাঁ, মানে এটা একটা মানে স্বপ্নের সিজন বলতে পারো ন্যাশনাল টিমের জন্য। স্টিফেনের আন্ডারে, ঠিক আছে, আমরা এশিয়ান কাপ কোয়ালিফাই করি, 10 সেকেন্ডের জন্য আমরা কোয়ার্টার ফাইনালে যেতে পারলাম না। ঠিক আছে, আমরা লাস্ট ম্যাচ 1 গোলে হেরে গেলাম, ড্র করছিলাম 94th মিনিটে, আর মানে 10 সেকেন্ড হলেই খেলাটা শেষ হয়ে যায়। সেখানে গিয়ে আমরা ওরা একটা পেনাল্টি পায়, গোল হয়, আমরা এশিয়ান কাপ কোয়ালিফাই করতে পারি না। তারপরে স্টিফেন ছেড়ে চলে যায়। তারপরে আস্তে আস্তে যা সিনারিও হয়েছে সবই তো দেখতে পাচ্ছ চোখের সামনে। কিন্তু ওই যে সময়টা, মানে ওটাও একটা মানে ইন্ডিয়ান ফুটবলের একটা হিস্ট্রি বলতে পারো, যে 172 থেকে 92-তে আসা, 93 মনে হয়, 92-93 এরকমই কিছু একটা হবে, ওই রকম র্যাঙ্কিংয়ে আসা, এবং মানে চায়নার সাথে গিয়ে চায়নার মাঠে ড্র করা। তারপরে তোমার ইরানের সাথে আমরা এখানে ওই রকম ফাইট করে হেরে যাওয়া, ইরানের মাঠে গিয়ে 2-0 হারা, গুরপ্রীত ভাই মানে ওরা আমাদের নিয়ে মানে ছেলে খেলা করছে, মানে এরকম ব্যাপার। তারপরেও গুরপ্রীত ভাই স্টেপের পর স্টেপ দিয়ে যাচ্ছে। তো ওইরকমভাবে স্টেপ বাই স্টেপ আমাদের টিমটাকে তৈরি করেছিল স্টিফেন। মানে এগুলো ভালো লাগে যে মানে ন্যাশনাল টিমের হয়ে কন্ট্রিবিউশন করা, মোহনবাগানের হয়ে এগুলো আমার কাছে একটা মানে কি বলো স্বপ্নের মতো। মানে ফিলিংস ওইভাবে কিভাবে বোঝাবো আমি জানি না, বাট এগুলো আমার কাছে স্বপ্নের মতো। আর মোহনবাগান জার্সিতে টিল ডেট, আমি টিল ডেট ওয়ার্ডটা ইউজ করবো, শব্দবন্ধটা, মোহনবাগান জার্সিতে টিল ডেট বেস্ট মোমেন্ট আই লিগ জেতা, 2015 আই লিগ জেতা, কারণ ওটা আমার ফার্স্ট মেজর ট্রফি, এবং মোহনবাগান জার্সিতে। হ্যাঁ, আর 13টা বছরের খরা কাটানো। হ্যাঁ, এয়ারপোর্ট থেকে কিরকম লেগেছিল যখন প্রথমবার বেরোলে? ওইটা তো মানে ওইটা তার পরের 1 মাস মানে রেস আর কাটতেই চাইছে না, এরকম ব্যাপার। তো সেখানে মানে 45 মিনিটের রাস্তা, আমরা 12টায় ল্যান্ড করেছিলাম, আমরা ক্লাবে ঢুকেছি 4টে, 4:30 এরকম কিছু, 4:30, 4:45 এরকম কিছু। এবং আমাদের ইডেন থেকে ক্লাব অব্দি ঘোড়ার গাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল। সেই ঘোড়ার গাড়িতে নামবো কি, মানে সাপোর্টাররা বাসের উপর উঠে যাচ্ছে, আর ঘোড়ার গাড়িতে নামা হয়নি। ওই বাসে উঠে গেছে। হ্যাঁ, বাস থেকে নেবে কে কোলে নিয়ে চলে গেল ক্লাবের ভেতরে, আমি তো কিছু বুঝলামই না। তো মানে এইটা আলাদা মুহূর্ত আর কি। মানে তবে আমি এটা বলবো যে আই লিগ জেতাটা মানে ওই টাইমটা ফার্স্ট আমার লাইফের ফার্স্ট মেজর ট্রফি, ওটা জেতা মোহনবাগান জার্সি পরে, এটা আমার কাছে অনেক মানে সেরা মুহূর্ত বলতে পারো। আমরা আজকের আমাদের ইন্টারভিউর একদম শেষ দিকে চলে এসেছি। যে প্রশ্নটা আমি অনেকক্ষণ ধরে হোল্ড করছিলাম, সেই প্রশ্নটা এবার করব। তোমার সঙ্গে দীর্ঘদিন কথাবার্তা হয়, এমন না যে আমরা রোজ কথা বলি, মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয়। তুমি আমাকে একবার কথা বলেছিলে, অনেক কথাই হয়, সব কথা কোনোদিন এগুলো বলা উচিত না বাইরে, বাট আজকে এই প্রশ্নটা করছি। তুমি একবার আমাকে বলেছিলে যখন তুমি চলে গেলে, তারপরে যখন কথা হয়েছে, তুমি বলেছিলে যে আমার বাবা মার স্বপ্ন এবং ইচ্ছেটাকে সম্মান, এবং আমার নিজের একটা স্বপ্ন, আমি যেদিন খেলা ছাড়বো আমি মোহনবাগান জার্সিটাই ছাড়বো। এটা তোমার, আমি জানি এটা তোমার আবেগের কথা, এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে প্রফেশনাল ফুটবল যেদিকে যাবে, বাট স্টিল এই কথাটা তুমি খুব ভেতর থেকে বলেছিলে। সেই তোমার কথাটা মানে হয়তো তুমি ভয়েস কোনো দাওনি, আমাকে মেসেজ লিখেছিলে, বাট আমি সেই মানে ফিলটা পেয়েছিলাম যে তুমি খুব আবেগতাড়িত হয়ে পড়েছো। আজকের দিনে দাঁড়িয়েও অনুভূতিটা সেই জায়গাতেই আছে। তো হ্যাঁ, এইগুলো লোকানোর কোনো জায়গা নেই, এখনো সেম ফিলিং। যদি আমি আমার লাস্ট ম্যাচ মোহনবাগান জার্সি পরে
গ্যালারির পুরো গ্যালারি সমর্থক থাকবে, সেইখানে যদি আমি শেষ করতে পারি তাহলে আমি বলবো যে না, আমি লাইফে কিছু অ্যাচিভ করেছি। আর ক্যাপ্টেনের আম্বারটা সেটা তোমার হাতে থাকবে। ক্যাপ্টেন থাকুক না থাকুক সেটা আমার কাছে ম্যাটার করে না, কারণ আফটার মানে আমি এখনই বললাম যে যদি থাকে কার হাতে তুলে দিয়ে যাবে ওই সময় যদি থাকে, আমি তো বললাম যে নেক্সট ক্যাপ্টেন আমি যাকে দেখছি মোহনবাগান ক্লাবে অ্যাজ এ মানে আমার মনে হচ্ছে যে নিতে পারবে সেটা হচ্ছে দিব্যেন্দু। যদি ও থাকে তাহলে ওর হাতে তুলে দেবো। আর যদি এগুলো সব যদি আমরা প্রেডিক্ট করছি ফিউচার, কেউ জানি না কি হবে না হবে, বাট হ্যাঁ যে আমি ক্যাপ্টেন্সি হিসাবেও ছাড়তে চাই না, আমি কিছু জিতেছি সেই হিসাবেও ছাড়তে চাই না, বাট হ্যাঁ আমি মোহনবাগান ওই 20 নম্বর জার্সিটা মোহনবাগান জার্সি পরে আমি আমার লাস্ট ম্যাচ মোহনবাগান খেলে আমি ছাড়তে চাই। এটা আমার ফ্যামিলির সবার স্বপ্ন, আমার নিজস্ব স্বপ্ন তো অবশ্যই আছে আমার স্বপ্ন, কিন্তু ক্যাপ্টেন হলাম না হলাম ওটা ম্যাটার করে না আমার কাছে, কারণ ক্যাপ্টেন তখন কে হবে না হবে, ক্যাপ্টেন তো একটা টিমের পার্ট, ঠিক আছে, বাট ওই যে মোহনবাগান জার্সি পরে যে ছাড়া, এটা আমার কাছে অনেক গর্বের ব্যাপার, আমার কাছে আমার ফ্যামিলির কাছে অনেক গর্বের ব্যাপার। তো সেটা যদি হয় তো ন্যাচারালি ভালো লাগবে, তবে মনে হবে যে না কিছু অ্যাচিভ করেছি, মানে এত বছরের ফুটবল লাইফে কিছু অ্যাচিভ করেছি। আমার মনে হয় অসংখ্য অগণিত মোহনবাগান সমর্থক যারা তোমাকে ভীষণ ভালোবাসে তাদেরও অনেকেরই এটাই স্বপ্ন, তারা অনেকে চাইবে, সবাই চাইবে, অনেকে নয়, আমার মনে হয় যাদেরই জিজ্ঞেস করবো তারা এটাই চাইবে যে তুমি এমনিতেও অনেকে ধরো কোনো প্রোগ্রামে যাই, মানে মোহনবাগান বা মোহনবাগানের বাইরেও কোনো প্রোগ্রামে যাই, তারা একই কথা বলে যে মোহনবাগানে ফিরে আসো, হ্যাঁ লাস্ট ম্যাচটা অ্যাটলিস্ট মোহনবাগানের হয়ে খেলো, তোমার কেরিয়ারের লাস্ট ম্যাচটা মোহনবাগানের খেলো বা কিছু, এটা আবার কেরিয়ার তো এখন শেষ, অনেক দেরি, তো এখন কি হবে ভবিষ্যতে আমরা কেউ জানি না, বাট হ্যাঁ আমার তো বাট যেহেতু আমি কলকাতার ছেলে, আমি মোহনবাগান থেকে তৈরি হয়েছি, মানে মোহনবাগানই আমার ফার্স্ট ক্লাব, তো সেটা অবশ্যই এটা ভালো লাগা যে মোহনবাগান জার্সি পরে যদি আমি ছাড়তে পারি তাহলে এটা অবশ্যই অ্যাজ এ বেঙ্গলি, অ্যাজ এ মোহনবাগান বয়, তখন আমি বলতে পারবো যে না আমি মোহনবাগানের ঘরের ছেলে। এখন মোহনবাগানের ঘরের ছেলে কি না সেটা তোমাদের কাছে হয়তো আমি অনেক কাছের বা অনেক ঘরের ছেলে, বাট তখন যদি আমি মোহনবাগান জার্সি পরে ছাড়তে পারি খেলা, তখন হয়তো আমি নিজেকে নিজে বলতে পারবো না আমি হয়তো মোহনবাগান খেলে কিছু করেছি বা মোহনবাগানের ঘরের ছেলে। মোহনবাগানের ঘরের ছেলে আমাদের প্রথম এপিসোড আমরা এখানেই শেষ করছি। প্রীতম কোটাল এখনো হয়তো বিশ্বাস করতে পারেন না মনে প্রাণে যে তিনি এখনো মোহনবাগানের ঘরের ছেলে, এই তকমাটা তিনি অর্জন করেছেন। তিনি বলছেন তার এখনো অনেকটা পথ চলা বাকি, ডেফিনেটলি সামনে অনেকটা সময় বাকি। প্রীতম কোটাল, মোহনবাগানের প্রীতম কোটাল, তিনি কিন্তু নিজের ফেয়ারওয়েল এবং নিজের শেষ ম্যাচ খেলতে চান আমাদেরই এই সবুজ বেলুন জার্সি গায়ে পালতোলা নৌকার লোগো বুকে নিয়ে। তো সেটা আগামী দিনে হবে কিনা আমরা সবাই চাই সেটাই হোক, প্রীতম নিজেও চাই সেটাই হোক, তো সেটা সময় বলবে। আমার মনে হয় ফুটবল ঈশ্বর বা ফুটবল দেবতা বলে যদি কেউ থেকে থাকেন, এর থেকে ভালো রচনা বা এর থেকে ভালো কোনো বইয়ের শেষ কোনো জীবনের শেষ হতে পারে না। আত্মজীবন বা জীবনী যাই কোনো লেখা হোক, আমার মনে হয় প্রীতমের আত্মজীবনী যদি লেখা হবে বা যদি প্রীতম নিজে লেখে বা জীবনী কেউ লেখে, সে এভাবেই লিখবে যে বৃত্তটা সম্পূর্ণ হয়েছিল সেই মোহনবাগানে এসেই। তো সেটাই হোক, আমরা সেই আশা নিয়েই আমাদের এই সেগমেন্ট মোহনবাগানের ঘরের ছেলের প্রথম এপিসোড এখানেই শেষ করছি। সাইনিং অফ ফ্রম উত্তরপাড়া, ফ্রম মোহনবাগানের ঘরের ছেলের ঘর। This is Mainers Base Camp's YouTube channel. Thank you. Jai Mohan Bagan.